হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হইছো, ভাইয়াকে একটু বলো যে ভাইয়ার অডিও আর ভিডিও ক্লিয়ার কিনা। আমি ফেসবুকে একটা কমেন্ট করে দিচ্ছি। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হইছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ক্লিয়ার কিনা। আমরা এখনই ক্লাসে শুরু করব। তো তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হইছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ক্লিয়ার কিনা। হ্যালো, কি অবস্থা সবার? সবাই ভালো আছো তো? হুম আমরা জটিল সংখ্যা, আজকে জটিল সংখ্যার 3 নাম্বার ক্লাসটা দেখব। আমরা আজকে জটিল সংখ্যার লেকচার 3। আগের দুইটা লেকচার দেখা হয়েছে না সবার? আগের দুইটা লেকচার সবার দেখা হয়েছে না? আগের দুইটা লেকচার কিন্তু দেখা লাগবে, না হলে আজকে বুঝতে একটু সমস্যা হবে। আর তোমরা সবাই কি সরল রেখা চ্যাপ্টারটা পড়ে আসছো? হ্যাঁ, তোমরা সরল রেখা চ্যাপ্টারটা পড়ে আসছো। যারা সরল রেখা চ্যাপ্টারটা পড়ে আসছো তারা কার্তেশীয় আর পোলার স্থানাঙ্ক পড়ছো না? ওই জিনিসটা যদি পারা থাকে তাহলে আজকের টপিকগুলো একদম সহজ লাগবে, পান্তা ভাত লাগবে। মানে এই জিনিসটা তুমি অলরেডি পড়ে আসছো, কার্তেশীয় আর পোলার আকৃতি যদি পড়ে থাকো। আর না পড়লে অসুবিধা নাই, আমি পড়ায় দিব আজকে। ঠিক আছে, আমি পড়ায় দিব আজকে। ওকে, ঠিক আছে। তো সবাই একটু আসা শুরু করুক। আর যারা অলরেডি জয়েন হইছো, এই কুইজটা সবাই করে ফেলো, গত পর্বের রিলেটেড কিন্তু। তো আমি এক্সপেক্ট করব যে সবাই এটা পারবা। এটা সবাই করে ফেলো, এটা সবাই করে ফেলো। তো মানুষজন একটু জয়েন হতে থাকুক, আর যারা জয়েন হয়েছে এটা করো, এটা করো। হ্যাঁ, আমি চুল কাটছি। এটা করো সবাই, না পারলে কিন্তু মাইট দিব ধরে। গত ক্লাসের শেষে আমরা কিন্তু এরকম অঙ্ক করছিলাম, তাই না? তাই তো, এগুলো অ্যাডমিশন কিংবা একাডেমিক দুই জায়গায় কিন্তু অনেক বেশি আসে, অনেক বেশি আসে। দেখো, এটা করার জন্য তুমি অনেকভাবে করতে পারো, বাট সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে তুমি যদি এই জিনিসটা মনে রাখো। আমি তোমাদের মনে রাখতে বলছিলাম আই ইনভার্স, এটার ভ্যালু হচ্ছে নেগেটিভ আই। এটা যদি তুমি মনে রাখো তাহলে এই অঙ্ক একদম পান্তা ভাত হয়ে যায়। তো আই ইনভার্স, দেখো এখানে অনেক জায়গায় আই ইনভার্স আছে। আই ইনভার্সের জায়গায় কি নেগেটিভ আই বসাবা না? তো উপরে কি নেগেটিভ আই, নেগেটিভ আই, তাই না? মাইনাস আই মাইনাস আই। আর নিচে কি দেখো তো, এই যে এখানে 2i ইনভার্স আছে, তাই না? তো আই ইনভার্সের জায়গায় যদি মাইনাস আই বসাও তাহলে কি মাইনাস টুয়াইস আই প্লাস আই হয়ে যায়, তাই তো? তো দেখো তো কি পড়ে থাকে, আমাদের উপরে হচ্ছে মাইনাস টুয়াইস আই আর নিচে হচ্ছে মাইনাস আই। তো মাইনাস মাইনাস কাটা গিয়ে কি পড়ে থাকবে? 2 পড়ে থাকবে। আমাদের অ্যান্সার হচ্ছে ডি। অনেকেই সি লিখছিল, কেন সি লিখছো? হ্যাঁ, গত ক্লাসে পড়াই নাই। এগুলো কিন্তু ভুল করা যাবে না। যোগ বিয়োগের ভুল করলে কিন্তু সর্বনাশ, বুঝছো? যোগ বিয়োগের ভুল করলে কিন্তু সর্বনাশ। ঠিক আছে, এখন আমরা আজকের টপিকটা শুরু করতেছি। খুবই ইম্পর্টেন্ট টপিক, মডুলাস ও আর্গুমেন্ট। 3টা স্টার্ট দাও। আমাদের আজকের টপিক মডুলাস ও আর্গুমেন্ট। 3টা স্টার্ট দাও, এখান থেকে প্রশ্ন থাকবেই। তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন, যেখানেই পরীক্ষা দাও না কেন, এখান থেকে প্রশ্ন থাকবেই। আচ্ছা, এবার যারা সরল রেখা চ্যাপ্টারটা পড়ে আসছো, দেখো আমাদের একটা জটিল সংখ্যা কি, জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, এরকম না? তাই তো। এখন আর্গান্ট ডায়াগ্রামে আমি যদি এই জটিল সংখ্যার চিত্রটা আঁকাই, সেটা একটা বিন্দুর মতো দেখতে না? আমি যদি আর্গান ডায়াগ্রামে এই জটিল সংখ্যাটা আঁকাই, সেটা দেখতে কিন্তু একটা বিন্দুর মতো, যার বিন্দুটার স্থানাঙ্ক কত, এক্স কমা ওয়াই না? বলো তো। তুমি যদি কার্তেশীয় স্থানাঙ্ক বা আর্গান ডায়াগ্রাম চিন্তা করো, দুইটা একই রকম চিন্তা করো, তাহলে এই যে জটিল সংখ্যা, সেটা স্থাপন করলে এই বিন্দুটা পাওয়া যাবে না? এই বিন্দুটা কি? কার্তেশীয় স্থানাঙ্ক, তাই না? এখন এই কার্তেশীয় স্থানাঙ্কটাকে তুমি যদি পোলার স্থানাঙ্কে কনভার্ট করো, তাহলে দুইটা জিনিস পাবা না? বলো, আর আর থিটা না? বুঝছো? তুমি সরল রেখা চ্যাপ্টার থেকে একটু মনে করে দেখো, এটা তো কার্তেশীয় স্থানাঙ্ক, এটাকে যদি পোলার আকৃতিতে নিয়ে যাও, দুইটা জিনিস পাবা, আর আর থিটা। এই যে আর, এটাকেই বলা হয় মডুলাস, এই জটিল সংখ্যাটার মডুলাস। আর এই যে থিটা, এটাকেই বলা হয় এই জটিল সংখ্যাটার আর্গুমেন্ট।
যারা জটিল সংখ্যা পড়ছো না, যারা সরল রেখা চ্যাপ্টারটা পড়ছো তাদের এতটুকু বোঝার কথা। না বুঝলে অসুবিধা নেই, আমি এখন নতুন করে আবার বুঝাবো। কাহিনী বুঝছো? এইটা আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক, তাই না? কার্তেশীয় স্থানাঙ্কে কি এক্স কমা ওয়াই থাকে। এটাকে তুমি যদি পোলারে নিয়ে যাও আর আর থিটা থাকবে না? এই আরটাকেই বলা হয় এই যে জটিল সংখ্যা এক্স প্লাস আই ওয়াই তার মডুলাস, আর থিটা হচ্ছে আর্গুমেন্ট। এটা ছিল আমাদের কার্তেশীয় আকৃতি, এটা ছিল কি আমাদের পোলার আকৃতি। আচ্ছা, যারা জটিল সংখ্যা পড়ো নাই অসুবিধা নেই, সরল রেখা যারা পড়ো নাই অসুবিধা নেই, আমি এখন ব্যাপারটা বুঝাবো। দেখো, মডুলাস ও আর্গুমেন্ট এই টপিকটা আমরা এখন শুরু করতেছি। আমাদের ধরো একটা জটিল সংখ্যা আছে, আমাদের কাছে একটা জটিল সংখ্যা আছে z ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। এটাই তো আমাদের জটিল সংখ্যার সাধারণ আকৃতি ছিল, তাই না? যেখানে এক্স আর ওয়াই হচ্ছে বাস্তব সংখ্যা, এক্স আর ওয়াই এর ভ্যালু যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। এখন আর্গান্ট ডায়াগ্রামে আমি যদি এই জটিল সংখ্যাকে আঁকাই, আমি যদি আর্গান্ট ডায়াগ্রামে এই জটিল সংখ্যাটা আঁকানোর চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের কাল্পনিক অক্ষ বা ইমাজিনারি অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমাদের বাস্তব অক্ষ বা রিয়েল অ্যাক্সিস। আমি আর্গান্ট ডায়াগ্রামে এই জটিল সংখ্যাটা আঁকানোর চেষ্টা করলাম। এটা হচ্ছে আমাদের, তোমরা এক্স অক্ষ চিন্তা করতে পারো বা বাস্তব অক্ষ। এটা হচ্ছে আমাদের বাস্তব অক্ষ বা রিয়েল অ্যাক্সিস, বাস্তব অক্ষ বা রিয়েল অ্যাক্সিস। আর এটা হচ্ছে আমাদের ইমাজিনারি অ্যাক্সিস, ইমাজিনারি অ্যাক্সিস বা কাল্পনিক অক্ষ। আমি ইংলিশে লিখতেছি, তোমরা চাইলে বাংলায় লিখে নিতে পারো। ইমাজিনারি অ্যাক্সিস, ইমাজিনারি অ্যাক্সিস বা কাল্পনিক অক্ষ, বাংলায় হচ্ছে কাল্পনিক অক্ষ। ঠিক আছে, এটাই তো আমাদের আর্গান্ট ডায়াগ্রাম। এখন আর্গান্ট ডায়াগ্রামে তুমি যদি এই জটিল সংখ্যাটা স্থাপন করো তাহলে কি হবে? তুমি এক্স অক্ষ বা বাস্তব অক্ষ বরাবর, বাস্তব অক্ষ বরাবর কতটুকু যাবা? এক্স পরিমাণ যাবা, বাস্তব অক্ষ বরাবর এক্স পরিমাণ যাবা, তারপর সেখান থেকে কাল্পনিক অক্ষ বরাবর কি ওয়াই ঘর যাবা। বুঝছো? গেলে যেই বিন্দুটা পাবা সেই বিন্দুটা, এই যে এই বিন্দুটা, এই বিন্দুটাই কি আমাদের জটিল সংখ্যা নির্দেশকারী বিন্দু না? বলো, এই বিন্দুটাই কি আমাদের এই জটিল সংখ্যা নির্দেশকারী বিন্দু। আচ্ছা, এখন আমরা জটিল সংখ্যার মডুলাস এইটা বা এই ব্যাপারটা বুঝি। জটিল সংখ্যার মডুলাস, জটিল সংখ্যার মডুলাস হচ্ছে মূল বিন্দু থেকে জটিল সংখ্যা নির্দেশকারী বিন্দুর দূরত্ব, সেটাই হচ্ছে একটা জটিল সংখ্যার মডুলাস। আবার বলি, কোনো একটা জটিল সংখ্যা তার মডুলাস কি হবে? মূল বিন্দু থেকে ওই জটিল সংখ্যা নির্দেশকারী যেই বিন্দু তার দূরত্ব। বুঝছো? এটাই হচ্ছে মডুলাসের সংজ্ঞা। তার মানে এখানে মডুলাস কতটুকু বলো তো? আমাদের মূল বিন্দু হচ্ছে এইটা, এখান থেকে জটিল সংখ্যা নির্দেশকারী যেই বিন্দুটা তার যেই দূরত্ব, আমাদের যে হলুদ লাইনটা আছে, আমাদের এখানটায় হলুদ যেই লাইনটা আছে সেটাই কি এই জটিল সংখ্যাটার মডুলাস। এখন জটিল সংখ্যার মডুলাস আমরা কেমনে বাইর করব? আমরা অলরেডি দেখে আসছি। তুমি যদি এই বিন্দুতে যাও, আমাদের এতটুকু কি এক্স না? তুমি বাস্তব অক্ষ বরাবর এক্স পরিমাণ গেছো, আর কাল্পনিক অক্ষ বরাবর কি ওয়াই পরিমাণ গেছো। এখন এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে না? এই সমকোণী ত্রিভুজটাই তুমি যদি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করো তাইলেই তো মডুলাসের ভ্যালুটা পেয়ে যাও, তাই না? এতটুকু দূরত্বই তো, তাই না? তো মডুলাসকে নর্মালি আর দিয়ে প্রকাশ করা হয়, কোন একটা জটিল সংখ্যার মডুলাসকে আর দিয়ে প্রকাশ করা হয়। তো আমাদের এই যে জটিল সংখ্যাটা, এই জটিল সংখ্যার যেই মডুলাস, এই জটিল সংখ্যার যেই মডুলাস সেটাকে নর্মালি আর দিয়ে প্রকাশ করা হয়, বা মডুলাস অফ জেড। তোমরা বাস্তব সংখ্যায় মডুলাস চিহ্ন দেখে আসছো না? আর বা মডুলাস অফ জেড দিয়ে প্রকাশ করা হয়। তো আমাদের মডুলাস অফ জেড কি দাঁড়ালো? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে আমাদের প্রথম ফর্মুলা, মডুলাস নির্ণয়ের ফর্মুলা। ব্যাপারটা আসলে খুবই সিম্পল। তুমি কি করবা? জাস্ট রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তোমরা সবাই পারতেছো, অলরেডি পড়ে আসছে সরল রেখা চ্যাপ্টারে, তাই না? আচ্ছা, এখন আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরো আমাদের একটা জটিল সংখ্যা হচ্ছে 3 + 4i, 3 + 4i, তাহলে এটার মডুলাস কি হবে? এই জটিল সংখ্যাটার মডুলাস সেটা কি হবে? রুট ওভার অফ 3² + 4², তাই না? তুমি যেটা করবা, রুট ওভার অফ বাস্তব অংশ তার বর্গ প্লাস কাল্পনিক অংশ তার বর্গ, তো কত আসতেছে? 5 আসতেছে। তো মডুলাস বের করাটা আসলে খুবই সহজ। এন্ড আমাদের জটিল সংখ্যাটা যেখানেই থাকুক না কেন, জটিল সংখ্যা কি এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, যে কোনো চতুর্ভাগে থাকতে পারে, তাই না? ফর্মুলা একটাই, রুট ওভার অফ x² + y², রুট ওভার অফ বাস্তব অংশের বর্গ প্লাস কাল্পনিক অংশের বর্গ। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ওকে। এখন আমরা দেখবো হচ্ছে আর্গুমেন্ট ব্যাপারটা কি। এখানে একটু ঝামেলা আছে।
এখন আমরা দেখব একটা জিনিস তো বুঝতে পারতেছো, আমাদের যেই সরল রেখা কার্তেশীয় স্থানাঙ্ক আর পোলার স্থানাঙ্কের যেই আর আর জটিল সংখ্যার যেই মডুলাস, ওই দুটো কিন্তু একই জিনিস। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আর্গুমেন্ট ব্যাপারটা কি। সবার লেখা হয়েছে? সবাই একটু লিখে ফেলো ব্যাপারটা। একজন লিখছো √(x² প্লাস √(y²), এটা না, √ পুরাটার উপরে রুট x² প্লাস y²। বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমরা এখন আর্গুমেন্ট ব্যাপারটা দেখব। আর্গুমেন্ট হচ্ছে একটা কোণ। আমরা মডুলাসটা অলরেডি দেখে ফেলছি, এখন আমরা দেখব হচ্ছে আর্গুমেন্ট ব্যাপারটা কি। আর্গুমেন্ট হচ্ছে একটা কোণ। আমাদের জটিল সংখ্যা নির্দেশকারী যেই রেখাংশটা, তুমি মূল বিন্দু আর ওই জটিল সংখ্যা নির্দেশকারী যেই বিন্দু, ওই দুটা কানেক্ট করলে একটা রেখাংশ পাবা না? তাই তো? এই রেখাংশটা ধনাত্মক বাস্তব অক্ষের সাথে যেই কোণ তৈরি করে, আমাদের এটা কি বাস্তব অক্ষ না? এটা কিন্তু আমাদের রিয়েল অ্যাক্সিসের ধনাত্মক দিকটা হচ্ছে এইদিকে, ঋণাত্মক দিক হচ্ছে এইদিকে। তো আমাদের জটিল সংখ্যা নির্দেশকারী যে রেখাংশ, সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণটা তৈরি করে, সেটাকেই বলা হয় এই জটিল সংখ্যাটার আর্গুমেন্ট। আবার বলি, আমাদের জটিল সংখ্যা নির্দেশকারী বিন্দু আর মূল বিন্দু তুমি কানেক্ট করলে একটা রেখাংশ পাবা না? এই রেখাংশটা, বুঝছো? কিংবা জটিল সংখ্যা নির্দেশকারী ভেক্টরও বলতে পারো, সেটা আমাদের ধনাত্মক বাস্তব অক্ষ। এটা হচ্ছে বাস্তব অক্ষ, ধনাত্মক বাস্তব অক্ষের সাথে যেই কোণ তৈরি করে, সেটাকেই বলা হয় এই জটিল সংখ্যাটার আর্গুমেন্ট। তাহলে এই জটিল সংখ্যাটার আর্গুমেন্ট কোনটা? এই কোণ। বুঝতে পারলাম? ঠিক আছে, আচ্ছা এখন আর্গুমেন্ট নিয়ে আসলে কিছু কাহিনী আছে, ওই কাহিনীগুলো আমরা একটু দেখার চেষ্টা করবো আস্তে আস্তে। প্রথমত আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে, আর্গুমেন্ট যেহেতু একটা কোণ কিন্তু ধনাত্মক ঋণাত্মক দুই ধরনের হতে পারে। তোমরা দেখে আসছো না, একটা কোণ কখন ধনাত্মক বলো তো? অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকের যেই কোণ, তারা কি ধনাত্মক কোণ না? একটা কোণ, এই কোণটা চিন্তা করো, এই কোণটা, এটা হচ্ছে আমাদের ধনাত্মক বাস্তব অক্ষ। এই কোণটা তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ কোণ হয়েছে না, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো এই কোণটা কি ধনাত্মক, ঘড়ির কাঁটার বিপরীত দিকের কোণটা হয় ধনাত্মক। তো এই কোণটাকে ধরো আমরা দিলাম π/3 রেডিয়ান বা 60 ডিগ্রি। এখন ঘড়ির কাঁটার দিকের যেই কোণ, আমি যদি আরেকটা কোণ দিই, ধরো এই দিকটায়, এই কোণ আর এই কোণ সমান, বাট এটা ক্লকওয়াইজ হয়ে গেছে না। খেয়াল করো, ঘড়ির কাঁটার দিকে, তোমরা ত্রিকোণমিতি চ্যাপ্টারে পড়ে আসছো, ঘড়ির কাঁটার দিকে। তো ঘড়ির কাঁটার দিকের যেই কোণগুলা, সেগুলো আমাদের ঋণাত্মক কোণ হয়। ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ কোণগুলা পজিটিভ হয়, আর ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকের কোণগুলা নেগেটিভ। এটা হচ্ছে আমাদের প্রথম কনসেপ্ট। আচ্ছা, এর পরবর্তী যেই কনসেপ্টটা আসবে সেটা হচ্ছে, আর্গুমেন্ট নিয়ে একটা কাহিনী আছে, একটু খেয়াল করো। আমি এটা মুছে দিচ্ছি, এটাও মুছে দিচ্ছি। এখন চিন্তা করো, আমাদের একটা জটিল সংখ্যা এখানে আছে। এটা ধরো আমাদের একটা জটিল সংখ্যা z = x + iy। এখন আমাদের আর্গুমেন্টের সংজ্ঞাটা কি ছিল বলো তো? এই জটিল সংখ্যাটা ধনাত্মক বাস্তব অক্ষের সাথে যেই কোণ তৈরি করবে, সেটাই কি আর্গুমেন্ট না? আচ্ছা, তো এখন আমি এখান থেকে বুঝতেছি আমাদের এই জটিল সংখ্যাটা ধনাত্মক বাস্তব অক্ষের সাথে π/3 কোণ তৈরি করছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। তার মানে এই জটিল সংখ্যাটার আর্গুমেন্ট আমরা কি বলতে পারি? এই জটিল সংখ্যাটার আর্গুমেন্ট বা থিটা, আর্গুমেন্টকে থিটা দিয়ে প্রকাশ করা হয়। এই জটিল সংখ্যাটার আর্গুমেন্ট বা থিটা, সেটা হচ্ছে π/3 বলতে তো পারি, কারণ এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে π/3 কোণ তৈরি করছে। আচ্ছা, এবার আবার চিন্তা করো তো, আমাদের এই জটিল সংখ্যাটাই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই যে বড় কোণটা, এটাও কিন্তু সে তৈরি করতেছে, তাই না? আমাদের এই যে জটিল সংখ্যাটা, সে এক্স অক্ষের ধনাত্মক দিক, সেটার সাথে এই যে বড় ক্লকওয়াইজ কোণটা, আমি সাদা যেই কোণটা দেখাইছি, সেটাও কিন্তু সে তৈরি করতেছে। তো এই কোণটার ভ্যালু কত বলো তো? এটা হচ্ছে π/3, পুরাটা হচ্ছে 2π,
পুরোটা হচ্ছে 2 পাই। 2 পাই থেকে তুমি যদি π/3 বাদ দাও, তাই না, 2 পাই থেকে তুমি যদি π/3 বাদ দাও, সেটা হয় হচ্ছে 5π/3। কাহিনী বুঝলাম? এই যে এই কোণটা, সাদা কোণটা, সেটা কি? আচ্ছা আমি ডিগ্রিতে বলি, তাইলে তোমাদের সুবিধা হবে। আমি তোমাদের ডিগ্রিতে বলি, ধরো এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, বুঝতে সুবিধা হবে আর কি। তো এই জটিল সংখ্যাটার একটা আর্গুমেন্ট আমি কি বলতে পারি? 60 ডিগ্রি। তো এটার আর্গুমেন্ট 60 ডিগ্রি ধরলাম। আচ্ছা, আবার এই জটিল সংখ্যাটাই আমাদের ধনাত্মক বাস্তব অক্ষের সাথে এই বড় কোণটা তৈরি করে না? খেয়াল করে, এটা ক্লকওয়াইজ কোণ, কিন্তু 300 ডিগ্রি, তাই না? তো এটা নেগেটিভ 300 ডিগ্রি হবে না বলো তো? যেহেতু ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার দিকে, আর মান হচ্ছে 300, তার মানে কি? -300। তো এই জটিল সংখ্যাটাই ধনাত্মক বাস্তব অক্ষের সাথে -300 ডিগ্রি কোণ তৈরি করছে। তো এটার আর্গুমেন্ট কি -300 ডিগ্রি হতে পারে না? 100 বার হতে পারে। তো এটার আর্গুমেন্ট -300 ডিগ্রি, এটাও ঠিক আছে। এই জটিল সংখ্যাটা, এই যে এই জটিল সংখ্যাটা, এটার একটা আর্গুমেন্ট আমরা কি দেখলাম? 60 ডিগ্রি। আরেকটা কি দেখলাম? -300 ডিগ্রি। এখন তুমি চিন্তা করো তো, আমি যদি এই 60-এর সাথে আরো 360 ডিগ্রি যোগ করি, এই 60-এর সাথে আরো 360 ডিগ্রি যোগ করি, খেয়াল করো, এই যে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, পুরাটা ঘুরে আসছো 360 আবার 60, তাহলে তুমি আবার ঠিক এই পজিশনটায় চলে আসবা না? লাল কোণটা খেয়াল করো, আমরা ধনাত্মক বাস্তব অক্ষ থেকে শুরু করলাম, ধনাত্মক বাস্তব অক্ষ থেকে শুরু করলাম, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছি 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 360 ডিগ্রি ঘুরলাম, আরো 60 ডিগ্রি আসলাম, তাহলেও কিন্তু তুমি আবার এই পজিশনটাই আসতেছো, তাই না? এই অবস্থানেই আসতেছো। তার মানে আমরা বলতে পারি না আমাদের এই যে জটিল সংখ্যাটা, সেটা ধনাত্মক বাস্তব অক্ষের সাথে 360 + 60 ডিগ্রি মানে 420 ডিগ্রি কোণ তৈরি করে? বলতেই তো পারি, তাই না? তুমি এখান থেকে 420 ডিগ্রি ঘুরে আসো, এইখানে আসবা, তার মানে এটার আর্গুমেন্ট কত? 420 ডিগ্রি। এটাও আমরা লিখতে পারি, লিখতেই তো পারি। এতটুকু বুঝলাম। এটার সাথে যদি আরো 360 ডিগ্রি যোগ করো, আবার তুমি এখানে আসবে, যে 400-এর সাথে 420-এর সাথে আরো 360 ডিগ্রি যোগ করো, আরো করতে থাকো। তার মানে এই জটিল সংখ্যাটার আর্গুমেন্ট আসলে একটা না, অনেকগুলো হয়ে যাচ্ছে না? অসীম সংখ্যক আর্গুমেন্ট হয়ে যাচ্ছে। কাহিনী বুঝলাম? আমাদের আর্গুমেন্ট আসলে কি? অসীম সংখ্যক হয়ে যাচ্ছে। ব্যাপারটা কমপ্লেক্স হয়ে গেল না? আমরা চাচ্ছি একটা জটিল সংখ্যার আর্গুমেন্ট একটাই হোক, আমরা চাচ্ছি একটা জটিল সংখ্যার আর্গুমেন্ট একটাই হোক, কিন্তু এখানে তো অসীম সংখ্যক আর্গুমেন্ট আসতেছে। তো একটা জটিল সংখ্যার একটা মাত্র আর্গুমেন্ট পাওয়ার জন্য আমরা যেটা করি, আমরা একটা নির্দিষ্ট সীমার মধ্যে যে আর্গুমেন্টটা থাকবে সেটা নিব। আমি একটু সুন্দর করে লিখে বোঝাচ্ছি ব্যাপারটা। তো একটা জটিল সংখ্যার তো অনেকগুলো আর্গুমেন্ট, আমরা মাত্রই দেখলাম একটা জটিল সংখ্যার আর্গুমেন্ট তো অনেকগুলা। এর মধ্যে যেই আর্গুমেন্টটার ভ্যালু, যে আর্গুমেন্টটার পরম মান সবচাইতে ছোট, আমরা সেটাকে বলি মুখ্য আর্গুমেন্ট বা প্রিন্সিপাল আর্গুমেন্ট। এবং আর্গুমেন্ট বলতে আমরা সেটাকেই বুঝাই। দেখো, আমরা যেটা করব, -π থেকে বড়, পায়ের সমান বা ছোট, রেডিয়ানে বলতেছি, এই সীমার মধ্যে যেই আর্গুমেন্টটা থাকবে সেটাকে আমরা ধরে নিব, সেটাকে আমরা বলবো হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। মুখ্য আর্গুমেন্ট। এবং এই সীমার মধ্যে একটা জটিল সংখ্যার একটা মাত্র আর্গুমেন্ট পাওয়াই সম্ভব, সেটাকে আমরা বলবো মুখ্য আর্গুমেন্ট। এবং আমরা নর্মালি আর্গুমেন্ট বলতে এই মুখ্য আর্গুমেন্টটাকেই বুঝাই। কাহিনীটা বুঝছি? একটা জটিল সংখ্যার অনেকগুলো আর্গুমেন্ট হতে পারে, আমরা দেখলাম মাত্রই। তো আমরা অনেকগুলো আর্গুমেন্ট আসলে চাচ্ছি না, আমরা চাচ্ছি একটা মাত্র আর্গুমেন্ট। ওই একটা মাত্র আর্গুমেন্ট নেওয়ার জন্য আমরা যেটা করব, আমরা থিটার উপর একটা শর্ত বসায় দিব, আমরা আর্গুমেন্টের উপর একটা শর্ত বসায় দিব। সেটা হচ্ছে এই সীমার মধ্যে -π রেডিয়ান, -π রেডিয়ান থেকে π রেডিয়ানের মাঝখানের যে আর্গুমেন্টটা, আমরা শুধু সেই আর্গুমেন্টটা নিব, সেটাকেই বলা হবে মুখ্য আর্গুমেন্ট। এবং নর্মালি জটিল সংখ্যার আর্গুমেন্ট বলতে মুখ্য আর্গুমেন্টটাকেই বোঝায়। সবাই কি বুঝলাম? একটু মনোযোগ দাও। ইংলিশ টার্ম আর্গুমেন্টিং। রিক্যাপ করতেছি, একটা জটিল সংখ্যা ধনাত্মক বাস্তব অক্ষের সাথে যেই কোণ তৈরি করে সেটাই হচ্ছে ওই জটিল সংখ্যাটার আর্গুমেন্ট। এখন আমরা মাত্রই দেখলাম একটা জটিল সংখ্যা ধনাত্মক বাস্তব অক্ষের সাথে অনেকগুলা কোণ তৈরি করতে পারে। এই যে এই সবগুলাই কিন্তু ওর আর্গুমেন্ট। আমরা চাচ্ছি আর্গুমেন্টের একটা ভ্যালু নিতে,
একটা নির্দিষ্ট ভ্যালু নিতে। সেটার জন্য আমরা যেটা করব, এই সীমার মধ্যে, এই যে -π থেকে পাইয়ের মধ্যে, এই সীমার মধ্যে যে আর্গুমেন্টের ভ্যালুটা থাকবে আমরা শুধু সেটাকেই নিব। সেটাকে বলা হয় মুখ্য আর্গুমেন্ট। সেটাকে বলা হয় মুখ্য আর্গুমেন্ট। ঠিক আছে, আমি এখন ছোট্ট কয়েকটা এক্সাম্পল দিই। দেখো তো মুখ্য আর্গুমেন্ট চিন্তা করো, তাহলে এই যে জটিল সংখ্যাটা, এটার মুখ্য আর্গুমেন্ট কত? -π থেকে পায়ের মাঝে, এটা যদি তুমি ডিগ্রিতে চিন্তা করো তাহলে এটা হবে -180 থেকে -180 থেকে এই সীমার মধ্যে। তাহলে বলো তো আমাদের এখানটায় যে জটিল সংখ্যাটা দেওয়া আছে তার মুখ্য আর্গুমেন্ট কত? তার মুখ্য আর্গুমেন্ট কত? এটা কি সীমার মধ্যে আছে? না। এটা কি সীমার মধ্যে আছে? না। তুমি সবচাইতে ছোট যেটা, যার পরম মান সবচাইতে ছোট, সেটা নিবা। তো এই জটিল সংখ্যাটার আর্গুমেন্ট কত হবে? আর্গুমেন্ট বা মুখ্য আর্গুমেন্ট হবে 60 ডিগ্রি। বুঝাতে পারলাম? হ্যাঁ, 60। যারা বুঝছো তাদের পুরো কনসেপ্টটা ঠিক আছে। আচ্ছা, এখন ধরো আরেকটা জটিল সংখ্যা আমি দিলাম এইখানে। আমি তোমাকে বলে দিলাম এই কোণটা হচ্ছে 210 ডিগ্রি। 210 ডিগ্রি, এই যে এই কোণটা হচ্ছে 210 ডিগ্রি। এটা কি আর্গুমেন্ট? মুখ্য আর্গুমেন্ট? না। 210 কি এই সীমার মধ্যে আছে? না। তুমি তাইলে কোন কোণটা নিবা? এই দিকটার কোণটা নাও। এই দিকটার কোণটা যদি নাও ক্লকওয়াইজ, কিন্তু 260, তার মানে এটা 150 হবে, কারণ দুইটার যোগফল 360 হওয়া লাগবে। 210 আর 150, বাট যেহেতু ক্লকওয়াইজ তার মানে কি -150। তার মানে খেয়াল করো এই যে -150 এটা কিন্তু এই সীমার মধ্যে আছে। তার মানে এইটার আর্গুমেন্ট কত? -150। এটার আর্গুমেন্ট 210 হবে না। কাহিনী কি বুঝতে পারলাম? কনসেপ্টটা বুঝাচ্ছি। ফর্মুলা আছে, সুন্দর ফর্মুলা আছে। হ্যাঁ, -150 ডিগ্রি হবে। আশা করি কনসেপ্ট সবাই বুঝছো। এখন আমরা সুন্দর ফর্মুলা দেখব। ঠিক আছে, তো এখন আমরা আর্গুমেন্টের ফর্মুলায় চলে যাব। আমরা আর্গুমেন্ট বলতে সব সময় মুখ্য আর্গুমেন্টটাকেই বুঝবো। মুখ্য আর্গুমেন্টের সীমা হচ্ছে এইটা। মুখ্য আর্গুমেন্টের সীমা হচ্ছে এইটা, -π থেকে এতর মধ্যে। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো তো -π কই আছে? -π এটা কই আছে? এটা তো 0। -π এখানটায় না? -π এখানটায়। পাই কোন জায়গায়? অ্যান্টি ক্লকওয়াইজ তুমি এখানে পাই, তাই না? খেয়াল করো, এটা তো 0। -π মানে কি? ক্লকওয়াইজ পাই বা 180 ডিগ্রি আসবে। -π হচ্ছে এখানে, আর পাই হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ পাই রেডিয়ান আসবে। তাইলে এখানে তোমার সীমাটা কি দেওয়া আছে? -π থেকে পায়ের মাঝখানে। কাহিনী বুঝছো? তার মানে এই সীমাটা আমাদের পুরো 360 ডিগ্রিকে কভার করতেছে না? তার মানে এই সীমার মধ্যে একটা আর্গুমেন্ট থাকবেই। ওই আর্গুমেন্টটাই কি? আমাদের মুখ্য আর্গুমেন্ট। ওই আর্গুমেন্টটাই কি? আমাদের মুখ্য আর্গুমেন্ট। আমি একটু বেশি কনসেপ্টের দিকে চলে যাচ্ছি, এগুলো গুরুত্বপূর্ণ। স্পেশালি তুমি যখন একাডেমিকে থাকবা এই কনসেপ্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আমাদের যে আর্গুমেন্টের ফর্মুলা এক এক চতুর্ভাগে এক এক রকম। আমাদের প্রথম চতুর্ভাগে খেয়াল করো, প্রথম চতুর্ভাগে আমাদের জটিল সংখ্যাটা ধরো x + iy। আমাদের জটিল সংখ্যাটা হচ্ছে x + iy। তো জটিল সংখ্যাটা যদি x + iy হয়, তাহলে এটা প্রথম চতুর্ভাগে থাকবে কখন? যখন x আর y দুইটাই পজিটিভ, তাই না? আমাদের জটিল সংখ্যাটা প্রথম চতুর্ভাগে থাকবে যখন x আর y দুইটাই কি? পজিটিভ। সেই ক্ষেত্রে আমাদের আর্গুমেন্টের ভ্যালু কি হবে? এই কোণটাই। বুঝছো? এই যে এই কোণটাই কি আর্গুমেন্ট না? তাই না? কারণ এটা একটা সূক্ষ্ম কোণ। এই সূক্ষ্ম কোণ অবশ্যই এই সীমার মধ্যে থাকবে। সূক্ষ্মকোণ অবশ্যই এই সীমার মধ্যে থাকবে। তো আমরা এখন এই কোণটা বের করার চেষ্টা করব। আমাদের এতটুকু হচ্ছে x, এতটুকু হচ্ছে y, তাই না? তো এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে না? তাই তো? তো এই সমকোণী ত্রিভুজটা আমি পাশে একটু ছোট্ট করে আঁকায় নিচ্ছি, আমাদের কাজে লাগবে পরবর্তীতে। আমাদের এই যে সমকোণী ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজটা পাশে আমি ছোট্ট করে একটু আঁকায় নিচ্ছি, যেখানে এতটুকু হচ্ছে x, এতটুকু হচ্ছে y। ঠিক আছে? আর এই যে কোণটা, এই সমকোণী ত্রিভুজের কোণটাকে আমরা আলফা দিয়ে প্রকাশ করলাম। এই সমকোণী ত্রিভুজের কোণটাকে আমরা আলফা দিয়ে প্রকাশ করলাম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলো তো? tan আলফা। এখান থেকে আমরা লিখতে পারি tan আলফা = y/x না? এই সমকোণী ত্রিভুজটা চিন্তা করো, tan আলফার ভ্যালু কি? y/x। আমি জোর করে একটা পরম মান দিয়ে দিলাম, মডুলাস চিহ্ন দিয়ে দিলাম। কেন? একটু পরে বুঝতে পারবা।
প্রথম চতুর্ভাগে তো দুইটাই পজিটিভ, ওয়াই এক্স দুইটাই পজিটিভ, তো মডুলাস নিলেও যেই কথা, না নিলেও একই কথা। বাট ফর্মুলার সুবিধার্থে আমি জোর করে এখানে একটা মডুলাস চিহ্ন নিয়ে নিছি। তো এখান থেকে আমাদের আলফার ভ্যালুটা কত আসে বলো তো? আলফা ইকুয়ালস টু ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। এই জিনিসটা মাথায় রাখো, এটা আমাদের সামনে কাজে লাগবে। আমাদের যে আলফার ভ্যালুটা সেটা হচ্ছে ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। এটা আমাদের সামনে কাজে লাগবে, বুঝছো? আলফার ভ্যালুটা সামনে কাজে লাগবে। আচ্ছা, এখন আমাদের প্রথম চতুর্ভাগে আর্গুমেন্টের ভ্যালু কি? আলফার সমান না? তুমি জাস্ট কম্পেয়ার করো, আলফার সমান কিন্তু। তো আমরা কি লিখতে পারি? আমাদের থিটা ইকুয়ালস টু আলফা। আমাদের প্রথম চতুর্ভাগে থিটা ইকুয়ালস টু আলফা, যেখানে আলফার পরিচয়টা নিচে লেখা আছে, বুঝছো? আমাদের প্রথম চতুর্ভাগে থিটার ভ্যালু কার সমান? আলফার সমান। সবাই বুঝলাম? ঠিক আছে, আমি পরে আবার রিক্যাপ করে দিব। ফর্মুলা সবগুলা বোঝানো হয়ে গেলে তারপর মাথায় নেওয়া একদমই সহজ। আপাতত জাস্ট বুঝতে থাকো। পরম মান মানে হচ্ছে মডুলাস নেওয়া। পরম মান মানে তুমি সবসময় ধনাত্মক মানটা নিবা, বুঝছো? বাস্তব সংখ্যা চ্যাপ্টারে পড়ে আসছো না? তো প্রথম চতুর্ভাগে মডুলাস নির্ণয়ের আর্গুমেন্ট নির্ণয়ের ফর্মুলা কিন্তু আমরা দেখে ফেলছি। মডুলাস নির্ণয়ের ফর্মুলা সব সময় সেম। আমাদের একটা জটিল সংখ্যার মডুলাস নির্ণয়ের ফর্মুলা সব সময় সেম, জটিল সংখ্যাটা যেখানেই থাকুক না কেন। কিন্তু আর্গুমেন্ট নির্ণয়ের ফর্মুলা এক এক চতুর্ভাগে এক এক রকম। আমরা এখন সেটাই দেখতেছি। আমাদের প্রথম চতুর্ভাগে আর্গুমেন্ট নির্ণয়ের ফর্মুলা কি? থিটা ইকুয়ালস টু আলফা। থিটাটাই আর্গুমেন্টের পরিচয়, আলফাটা কি? যেটা, এটা মনে রাখতে হবে। প্রথম চতুর্ভাগ শেষ, এখন আমরা দ্বিতীয় চতুর্ভাগে যাব। প্রথম চতুর্ভাগ শেষ, এখন আমরা দেখব দ্বিতীয় চতুর্ভাগে আমাদের আর্গুমেন্ট কি হয়। ঠিক আছে, এখন আমরা দেখব হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে আমাদের আর্গুমেন্ট কি হয়। তো দ্বিতীয় চতুর্ভাগে একটা জটিল সংখ্যা দ্বিতীয় চতুর্ভাগে যাওয়ার শর্ত কি? আমাদের এক্স এর ভ্যালু নেগেটিভ হওয়া লাগবে, ওয়াই এর ভ্যালু কি? পজিটিভ হওয়া লাগবে, তাই না? আমাদের দ্বিতীয় চতুর্ভাগে যাওয়ার শর্ত হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু কি? নেগেটিভ হবে। এক্স এর ভ্যালু নেগেটিভ হবে, ওয়াই এর ভ্যালু কি? পজিটিভ হবে। নেগেটিভ পজিটিভ। আচ্ছা, এখন দ্বিতীয় চতুর্ভাগে আমাদের এই যে জটিল সংখ্যা তার আর্গুমেন্ট কত সেটা আমরা একটু বের করার চেষ্টা করব। খেয়াল করো তো, এই যে এই রেখাটা ধনাত্মক বাস্তব অক্ষের সাথে যেই কোণ তৈরি করে সেটাই তো আর্গুমেন্ট। এই রেখাটা ধনাত্মক বাস্তব অক্ষের সাথে এই কোণটা তৈরি করতেছে না, তাই না? এটা কিন্তু এই রেঞ্জের মধ্যে পড়ে, কারণ এটা 180 থেকে ছোট কোণ হবে। দেখো 180 থেকে ছোট, এটা কিন্তু এই রেঞ্জের মধ্যে পড়ে। আবার এই সরল রেখাটা আমাদের ধনাত্মক বাস্তব অক্ষের সাথে কিন্তু এই কোণটাও তৈরি করে, এই যে এটা। বাট এটা এই সীমার মধ্যে পড়বে না, কারণ দেখো এটা তো ক্লকওয়াইজ আসতেছো, -180 থেকে ছোট হয়ে যাচ্ছে, তো এই সীমার বাইরে এই দিকটায় পড়ে যাবে, তাই না? তার মানে আমরা এই কোণটা আসলে আর্গুমেন্ট হিসেবে নিব না। আমাদের এই যে জটিল সংখ্যা তার আর্গুমেন্ট কোনটা? এইটা। বুঝতে পারলাম? আমাদের জটিল সংখ্যাটা যদি দ্বিতীয় চতুর্ভাগে হয় তার আর্গুমেন্ট হচ্ছে এই যে এই কোণটা, এই যে সাদা কোণটা, এটা আমরা ধরে নিলাম থিটা। এখন সাদা কোণটার ভ্যালু কত হবে সেটাই আমাদের বের করতে হবে। সাদা কোণটার ভ্যালু কত হবে সেটাই আমাদের বের করতে হবে। এতটুকু এক্স আর এতটুকু ওয়াই। খেয়াল করো তো, এই যে ত্রিভুজ ওটাই কিন্তু এখানে আছে, তাই না? এই যে ত্রিভুজ ওটাই কিন্তু এখানে আছে, এবং আলফাটা আসলে কোনটা? এই কোণ না? আমাদের আলফা কিন্তু এই কোণটা। তাহলে বলো তো থিটার ভ্যালু কি হবে? দেখে কিন্তু বোঝা যাচ্ছে বড় কোণটা কত? পাই। সেখান থেকে আলফা বাদ দিলেই হয় না? আলফার ভ্যালু সবসময় পজিটিভ, কারণ আমরা কি ওয়াই আর এক্স এর ভ্যালু যাই হোক, পজিটিভ নেগেটিভ যাই হোক, আমি কি পরম মানটা নিছি। কেন পরম মানটা নিছি? বোঝা গেছে, যাতে আলফার ভ্যালুটা সবসময় সূক্ষ্মকোণ হয়, সূক্ষ্মকোণী ত্রিভুজটাই। ঠিক আছে, তো এখান থেকে থিটার ভ্যালু কত বলো তো? সবাই একটু খেয়াল করো, আমাদের এই বড় কোণটা, লাল যেই কোণটা দেখাইছি সেটা কত? পাই। পাই না? এক সরল কোণ। সেখান থেকে তুমি আলফাটা বাদ দিলেই হয়, তাইলেই কি থিটাটা পাও না বলো? তো আমাদের থিটার ভ্যালু কত? থিটা হচ্ছে পাই মাইনাস আলফা। আমাদের থিটার ভ্যালু হচ্ছে, এখানটায় লিখি, কোথায় লিখবো? এখানটায় লিখি, থিটার ভ্যালু হচ্ছে পাই মাইনাস আলফা।
দ্বিতীয় চতুর্ভাগে আমাদের যে আর্গুমেন্ট তার ফর্মুলা দাঁড়াচ্ছে পাই মাইনাস আলফা। আলফার পরিচয় কি? ওই জিনিসটা। হ্যাঁ, অনেকেই পারতেছো, সবাই কি বুঝলাম? পাই মাইনাস আলফা। তুমি এভাবেও চিন্তা করতে পারো, সবাই একটু মনোযোগ দাও। এখানে ছিল না, তুমি অ্যান্টি ক্লকওয়াইজ পাই আসছো। অ্যান্টি ক্লকওয়াইজ কি? ধনাত্মক কোণ। তারপর সেখান থেকে ক্লকওয়াইজ আলফা পরিমাণ গেছো, তাইলেই তো এই অবস্থানটাই আসে, তাই না? বুঝছো আমার কথা? ওখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ পাই আসছো, এই জন্য পাই। অ্যান্টি ক্লকওয়াইজ কোণ ধনাত্মক, সেখান থেকে এখানে আসার পর তুমি ক্লকওয়াইজ আলফা পরিমাণ গেছো না, এই জন্য কি মাইনাস আলফা। তাইলেই তো এই পজিশনটায় আসো। একটু অন্যভাবে চিন্তা করে দেখাইলাম। দ্বিতীয় চতুর্ভাগে আর্গুমেন্টের ফর্মুলা বোঝা গেছে। ওকে, হ্যাঁ, এগুলো স্ট্রেট লাইনে অভিধা করাইছে। আমি তোমাকে বলছিলাম না, তুমি যদি স্ট্রেট লাইন পড়ে থাকো তাহলে এগুলো আসলে একদমই সহজ। তো দ্বিতীয় চতুর্ভাগ শেষ। এখন আমরা দেখব হচ্ছে তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগে আমাদের যে আর্গুমেন্টের ফর্মুলা। খেয়াল করো, একটা জটিল সংখ্যা তৃতীয় চতুর্ভাগে কখন আসবে? যখন তার এক্স আর ওয়াই দুইটাই নেগেটিভ হয়, তাই না? একটা জটিল সংখ্যা তৃতীয় চতুর্ভাগে কখন আসবে? যখন তার এক্স আর ওয়াই দুইটাই নেগেটিভ হয়, তাই না? বলো, আমাদের এক্স আর ওয়াই দুইটাই নেগেটিভ হয়। আচ্ছা, এখন এই তৃতীয় চতুর্ভাগে তার আর্গুমেন্ট কি হবে সেটা আমরা একটু বের করার চেষ্টা করি। এই যে এই রেখাটা ধনাত্মক বাস্তব অক্ষের সাথে যেই কোণ তৈরি করে সেটাই তো আর্গুমেন্ট। এখন খেয়াল করো তো, এই রেখাটা ধনাত্মক বাস্তব অক্ষের সাথে এই কোণটা তৈরি করে না? কিন্তু ঝামেলা কোথায়? তুমি যদি এই কোণটা নাও, খেয়াল করো, এটা কিন্তু 180 বা পায়ের থেকে বড় হয়ে গেছে। কিন্তু আমি কি বলছি, আমাদের যে মুখ্য আর্গুমেন্ট সেটা পায়ের থেকে বড় হবে না, এই সীমার মধ্যে থাকতে হবে। তো এই কোণটা তুমি নিতে পারবা না, কারণ এই কোণটা নিলে কি, সে মুখ্য আর্গুমেন্টের সীমার বাইরে চলে যায়। আমাদের আর্গুমেন্ট বলতে নর্মালি মুখ্য আর্গুমেন্টটা কি বোঝায়, তার মানে আমি এই কোণটা নিতে পারবো না। আমাকে কোন কোণটা নিতে হবে? এই দিকটার যেই কোণটা, এইটা কিন্তু আবার সীমার মধ্যে থাকে। খেয়াল করো, এই যে এই সীমার মধ্যে আছে, একদম কমন সেন্স। -180 এখানটায়, তার মানে এখান থেকে যে কোনো কোণটা তুমি নিতে পারবা। ওকে, এখন আমাদের টার্গেট হচ্ছে এই যে কোণটা, এইটা বের করা। কেমনে বের করব? আবারও তুমি ওই ত্রিভুজটার হেল্প নিবা। এতটুকু হচ্ছে এক্স, এতটুকু হচ্ছে ওয়াই। তুমি এই ত্রিভুজটা আর ওইটা কম্পেয়ার করো তো। এই যে ছোট্ট কোণটা, সেটা কি আলফা হবে না? সবসময় মনে রাখবা, আলফা সবসময় সূক্ষ্মকোণ হবে। কেন সূক্ষ্মকোণ হবে? ওয়াই আর এক্স এর ভ্যালু যাই হোক না কেন, আমি মডুলার সাইন নিছি না? মডুলার সাইন নেওয়া মানে কি? পজিটিভ হয়ে যাওয়া। ট্যান ইনভার্স পজিটিভ সবসময় সূক্ষ্মকোণ আসে, বুঝছো? আমি মডুলার সাইনটা নিছি এই কারণে। তো এখান থেকে আমাকে বলো তো, থিটার ভ্যালু কি হবে? -পাই প্লাস আলফা। আচ্ছা, খেয়াল করো, এইখানে আসার জন্য কাহিনীটা কি হয় একটু বুঝতে হবে। দেখো, তুমি ক্লকওয়াইজ পাই পরিমাণ আসছো না? ক্লকওয়াইজ পাই পরিমাণ আসা মানে কি? নেগেটিভ পাই না, কারণ ক্লকওয়াইজ কোণ তো নেগেটিভ। ক্লকওয়াইজ পাই পরিমাণ আসছো, সেখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ আলফা পরিমাণ আসছো। অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ না, তার মানে এখানের সাথে কি করবা? প্লাস আলফা। কাহিনী বুঝছো? আবার বলি, তুমি এই পজিশনটায়, এই অবস্থায় আসতে আসলে কি করছো? এটা হচ্ছে আমাদের ধনাত্মক বাস্তব অক্ষ। সেখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ কি পাই পরিমাণ আসছো। খেয়াল করো, ক্লকওয়াইজ পাই পরিমাণ আসলে যে এই অবস্থানটায় আসো, সেখান থেকে আলফা পরিমাণ অ্যান্টি ক্লকওয়াইজ গেছো। ক্লকওয়াইজ পাই, এই জন্য কি নেগেটিভ পাই। ক্লকওয়াইজ পাই, এই জন্য কি নেগেটিভ পাই। তারপর সেখান থেকে আলফা পরিমাণ অ্যান্টি ক্লকওয়াইজ প্লাস আলফা। এটা কি আমাদের যেই তৃতীয় চতুর্ভাগ, সেইখানে আর্গুমেন্টের ফর্মুলা। এই বুঝলাম? পাই প্লাস আলফা না, -পাই প্লাস আলফা। আর্গুমেন্ট পাই হতে পারবে, কিন্তু -পাই কখনো হতে পারবে না। খেয়াল করো, এই যে -পাই, এটা কি আর্গুমেন্টের সীমার মধ্যে আছে? -পাই থেকে বড়, এটা কিন্তু সীমার মধ্যে নাই। এখানে লেস দেন ইকুয়াল নাই, বুঝছো? লেস দেন ইকুয়াল আছে এইখানে, তার মানে আর্গুমেন্ট পাই হতে পারবে। কেন বলো তো? কারণ -পাই আর পাই ওই দুইজন কিন্তু একই রেখার উপরে, তাই না? এই যে এই লাইনটা, এটা কিন্তু একই সাথে পাইও প্রকাশ করে
মাইনাস পাইও প্রকাশ করে। তো এখানকার কোনো জটিল সংখ্যা থাকলে তার আর্গুমেন্ট কি হবে? পাই হবে, মাইনাস পাই হবে না। দুইটা একসাথে হতে পারবে না, কারণ দুইটা একসাথে হলে তো আমাদের যে মুখ্য আর্গুমেন্টের শর্ত ছিল একটা জটিল সংখ্যার একটা মাত্র আর্গুমেন্ট, সেটাই ভঙ্গ হয়ে যাচ্ছে। এজন্যই কি মাইনাস পাই থেকে বড়, পাই থেকে ছোট বা সমান। বুঝছো? এখানে কিন্তু লেস দেন ইকুয়াল বা গ্রেটার দেন ইকুয়াল নাই, কারণ কি মাইনাস পাই আর পাই কিন্তু একই জায়গায়। কাহিনী বুঝছো? তো থার্ড কোয়াড্রেন্টে আর্গুমেন্ট আমরা দেখে ফেললাম। এইবার ফোর্থ কোয়াড্রেন্ট এবং সবার লাস্টের ফর্মুলা, আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে আর্গুমেন্টের যে ফর্মুলাটা আমরা এখন সেটা দেখব। সবাই এতক্ষণে বুঝে গেছো তাই না? বলো তো, সবাই এতক্ষণে নিশ্চয়ই বুঝে যাওয়ার কথা যে আমাদের চতুর্থ চতুর্ভাগ বা ফোর্থ কোয়াড্রেন্টে আর্গুমেন্টের ভ্যালুটা কি হবে। তো একটা জটিল সংখ্যা যদি ফোর্থ কোয়াড্রেন্টে যায় তাহলে তার এক্স আর ওয়াই কেমন হবে? এক্স পজিটিভ হবে, ওয়াই নেগেটিভ হবে, তাই না? একটা জটিল সংখ্যা যদি ফোর্থ কোয়াড্রেন্টে যায় তাহলে তার এক্স হবে পজিটিভ, এক্স হবে পজিটিভ, ওয়াই হবে কি নেগেটিভ। এক্স পজিটিভ হবে, ওয়াই নেগেটিভ হবে। তো এই জটিল সংখ্যাটার আর্গুমেন্ট কত আমরা এখন সেটা বের করব। এই যে হলুদ রেখাটা, সে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে বা বাস্তব অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণটা তৈরি করতেছে, এই যেটা সাদা কালার দিয়ে দেখাই, এতক্ষণ যেহেতু সাদা কালার দিয়ে দেখাইছে, এটাই কি আমাদের আর্গুমেন্ট। বুঝছো? তুমি কিন্তু এইটা নিবা না, এটা নিলে কি অ্যান্টি ক্লকওয়াইজ কোণটা হয়, ধনাত্মক কোণ আসে, বাট সেটা এই সীমার বাইরে চলে যায়। তো আমি এই কোণটা নিব না, আমি কোনটা নিব? এটা নিব। তো এখন থিটার ভ্যালু কত? তুমি জাস্ট ওই ত্রিভুজটার হেল্প না, এতটুকু এক্স এতটুকু ওয়াই হলে এই থিটা অ্যাকচুয়ালি আলফার সমান না, বাট ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে। এই যে এখান থেকে ওখানে যাইতে হলে কি ঘড়ির কাঁটার দিকে যাইতে হয়, ঘড়ির কাঁটার দিকের কোণ কি নেগেটিভ। তো আমাদের যেই ফোর্থ কোয়াড্রেন্ট সেখানে থিটার ভ্যালু কত? মানটা আলফার সমান কিন্তু নেগেটিভ আলফা হবে। কেন? কারণ ক্লকওয়াইজ। যে চারটা চতুর্ভাগের ফর্মুলা আমরা দেখে ফেলছি, ছোট্ট করে একটা সামারি লিখে দিব, তাইলেই শেষ। ঠিক আছে, এবার ছোট্ট করে সামারি লিখে দিচ্ছি, এটা মনে রাখবা, তাইলেই খেল খতম, তাইলেই খেল খতম। তুমি জাস্ট কি মনে রাখবা এখান থেকে? তুমি যেটা মনে রাখবা সেটা হচ্ছে আলফার ভ্যালুটা সবসময় মনে রাখবা। আলফার ভ্যালু কি? আলফার ভ্যালু হচ্ছে, দাঁড়াও একটু দাঁড়াও, আমি একটু ইয়েগুলো আঁকায় নিচ্ছি। আলফার ভ্যালুটা সবসময় মনে রাখবা tan ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, tan ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে আমি জটিল সংখ্যাটা আঁকায় ফেলছি। এবার দ্বিতীয় চতুর্ভাগে যাব। দ্বিতীয় চতুর্ভাগে যাওয়ার জন্য এই ওকে, এটাকে আরেকটু এখানে নিয়ে আসি। ওকে, তো আমাদের চারটা চতুর্ভাগে চারটা জটিল সংখ্যা আমরা একটু আঁকায় ফেললাম, এই আর এই। ঠিক আছে, আমাদের প্রথম চতুর্ভাগ, আমাদের জটিল সংখ্যাটা প্রথম চতুর্ভাগে হলে তার ভুজকোটি দুইটাই পজিটিভ, মানে এক্স আর ওয়াই দুইটাই পজিটিভ। সেই ক্ষেত্রে আমাদের আর্গুমেন্টের ফর্মুলা কি? থিটার ভ্যালু আলফার সমান, থিটার ভ্যালু আলফার সমান। বুঝছো? আলফার পরিচয়টা মনে রাখবা, তুমি আলাদা করে মুখস্থ রাখবা। তুমি এভাবে না লিখে ডিরেক্টলি এভাবে লিখতে পারো, থিটা ইকুয়ালস টু tan ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। ডিরেক্টলি আলফার ভ্যালুটা এখানে বসায় দিবা, তাইলে হবে। ঠিক আছে, আচ্ছা আমি একটু জিনিসপত্রগুলো একটু লিখে দিই। এটা এক্স, এটা ওয়াই, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, এটা ওয়াই। এখন দ্বিতীয় চতুর্ভাগে আমাদের কি? এক্স নেগেটিভ, ওয়াই পজিটিভ। তো এই ক্ষেত্রে আমাদের থিটার ভ্যালু বা আর্গুমেন্টের ভ্যালু কি? পাই মাইনাস আলফা। আমাদের থিটার ভ্যালু হবে পাই মাইনাস আলফা, থিটার ভ্যালু হবে পাই মাইনাস আলফা। বুঝতে পারলাম? দুইটা চতুর্ভাগে দেখে ফেলছি। এখন বাকি দুইটা বের করা আসলে খুবই সহজ। উপরের ক্ষেত্রে তুমি কি অ্যান্টি ক্লকওয়াইজ কোণ নিছিলা না? নিচের ক্ষেত্রে কি ক্লকওয়াইজ কোণটা নিবা, তাই না? একটু চিন্তা করে দেখো, অ্যান্টি ক্লকওয়াইজ নিতে, এবার ক্লকওয়াইজ, তার মানে এই চতুর্ভাগে যেটা তার নিচেরটাই কি তার নেগেটিভ হবে না? একদমই কমন সেন্স। তো আমাদের যেই তৃতীয় চতুর্ভাগ সেখানে থিটার ভ্যালু কি হবে? এইটার নেগেটিভ, মাইনাস পাই প্লাস আলফা। বুঝছো? মাইনাস পাই প্লাস আলফা। আর চতুর্থ চতুর্ভাগে কি হবে? এইটার নেগেটিভটা, থিটা ইকুয়ালস টু মাইনাস আলফা।
তো আমাদের চারটা চতুর্ভাগে 4 রকমের কি আর্গুমেন্টের ফর্মুলা মনে রাখা কিন্তু খুবই সহজ। তুমি আলফার পরিচয়টা মনে রাখবা, তারপর এই 4টা জিনিস মনে রাখলেই হবে। আর মডুলাসের ভ্যালু সব চতুর্ভাগেই এইটা। মডুলাস খুবই সোজা সাপটা, খুবই নিরীহ। 4টা চতুর্ভাগেই মডুলাসের ফর্মুলা হচ্ছে এইটা। আর 4টা চতুর্ভাগে আর্গুমেন্টের ফর্মুলা 4 রকম। আমি এগুলো আবার মুছে দিচ্ছি, এগুলো কেমন যেন লাগতেছে দেখতে। সবাই একটু দেখো, এখান থেকে 100% শিওর থাকো প্রশ্ন আসবে। আমি তোমাদের এই তোমরা মুইছো না, আমি এমনি মুছছি, মানে আমার কাছে দেখতে বিদঘুটে লাগতেছিল। তোমরা লেখো, অসুবিধা নেই, মুছো না। আমি এখানে 45 সেকেন্ড সময় দিচ্ছি, সবাই একটু দেখো। এখান থেকে প্রশ্ন আসবেই, 100% শিওর থাকো। 45 সেকেন্ড, সবাই একটু দেখো। তো আজকের বাকি পুরোটা ক্লাস আমরা শুধু এই ফর্মুলা নিয়েই অঙ্ক করব। এখান থেকে কেমন কোয়েশ্চেন হয় আমরা দেখবো, এখনই দেখবো এখান থেকে কেমন কোয়েশ্চেন হয়। ঠিক আছে, সবাই একটু দেখো। একটা জটিল সংখ্যা, তার মুখ্য আর্গুমেন্ট কিন্তু নর্মালি আর্গুমেন্ট বলতে আমাদের মুখ্য আর্গুমেন্টটাকেই বোঝায়। আর সাধারণ আর্গুমেন্ট, আচ্ছা পরে আসতেছি, সবাই একটু দেখো এটা। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে সবাই, তাই না? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, ওকে ঠিক আছে। এখন এটা ছিল হচ্ছে মুখ্য আর্গুমেন্ট, এই ব্যাপারটা ছিল আমাদের মুখ্য আর্গুমেন্ট। তো আর্গুমেন্ট আসলে 2 প্রকারের হয়, একটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট আর একটা হচ্ছে সাধারণ আর্গুমেন্ট। আমরা এতক্ষণ যেই থিটাটা বের করলাম সেটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট, বুঝছো? আমরা এতক্ষণ যেই থিটাটা বাইর করছি সেটা হচ্ছে কি, মুখ্য আর্গুমেন্ট। কিন্তু আমরা দেখছি না একটা জটিল সংখ্যার আর্গুমেন্ট আসলে অনেকগুলা হতে পারে, তাই তো? আমরা দেখছি না, বলো তো? একটা জটিল সংখ্যার আর্গুমেন্ট কিন্তু অনেকগুলা হতে পারে। ফর এক্সাম্পল, আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল দেখাই, ধরো আমাদের একটা জটিল সংখ্যা হচ্ছে এইটা, এটার আর্গুমেন্ট কিন্তু অনেকগুলা হতে পারে, তাই না? চিন্তা করো, এটা একটা আর্গুমেন্ট না এই জটিল সংখ্যার। আবার তুমি যদি এইখান থেকে আরো 360 ডিগ্রি ঘুরে আসো, সেটাও তার একটা আর্গুমেন্ট। আবার তুমি যদি আরো 360 ডিগ্রি ঘুরে আসো, সেটাও একটা আর্গুমেন্ট না? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে আসছো। আবার তুমি যদি এইখান থেকে ক্লকওয়াইজ 360 ডিগ্রি ঘুরে আসো, বুঝছো? ক্লকওয়াইজ 360 ডিগ্রি বা 2π ঘুরে আসো, তাইলে কিন্তু এখানে আরেকটা আর্গুমেন্ট পাবা। ওগুলোকে বলা হয় সাধারণ আর্গুমেন্ট। একটা জটিল সংখ্যার মুখ্য আর্গুমেন্ট একটাই, কোনটা? এই যে এই সীমার মধ্যে যে আর্গুমেন্টটা থাকে সেটার ফর্মুলাই আমরা বের করলাম। কিন্তু একটা জটিল সংখ্যার সাধারণ আর্গুমেন্ট আসলে অনেকগুলা। তো মুখ্য আর্গুমেন্ট জানলে সাধারণ আর্গুমেন্ট বের করা আসলে খুবই সহজ। আমাদের যেই সাধারণ আর্গুমেন্ট বা জেনারেল আর্গুমেন্ট, এটা নর্মালি পরীক্ষায় কখনো বলে না, জাস্ট জেনে রাখো। সাধারণ আর্গুমেন্ট কি হবে? ইকুয়ালস টু, আমরা যেই মুখ্য আর্গুমেন্টটা পাইছি না, সেটার সাথে আমরা কি দেখছি, 360 ডিগ্রি ঘুরে আসলেই কি নতুন একটা আর্গুমেন্ট পাওয়া যায় না? কারণ যে কোনো একটা জিনিস তুমি চিন্তা করো, যে কোনো একটা জিনিস সেখান থেকে 360 ডিগ্রি ঘুরে আসলে আবার ওই জায়গায় ফেরত আসবা না, বুঝছো? 360 ডিগ্রি তুমি যেমনেই ঘুরো, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরো বা ক্লকওয়াইজ ঘুরো, আবার ওই জায়গাতেই ফেরত আসবা। তো একটা কোণের সাথে তুমি যদি 360 ডিগ্রি যোগ করো বা বিয়োগ করো, আবার ওই অবস্থানেই আসবা না? তার মানে আমাদের যে সাধারণ আর্গুমেন্ট সেটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। এটার সাথে তুমি কি করবা, টুয়াইস পাই মানেই কিন্তু 360 ডিগ্রি। টুয়াইস পাই এর গুণিতক এন হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা, এন এর ভ্যালু কি হতে পারে? 0 হতে পারে, +-1 হতে পারে, +-2 হতে পারে। তুমি এভাবে যে কোনো ভ্যালু বসাই আরেকটা আর্গুমেন্ট পাবা, অনেকগুলো আর্গুমেন্ট পাবা, ওগুলোকে বলা হয় সাধারণ আর্গুমেন্ট। এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না, জাস্ট দেখানোর জন্য দেখাইছি। বুঝলাম? বুঝলাম তো? একটা জটিল সংখ্যার অনেকগুলো আর্গুমেন্ট হতে পারে, অসীম সংখ্যক, ওই আর্গুমেন্টগুলোকে বলা হয় সাধারণ আর্গুমেন্ট।
তার মধ্যে একটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট, যেটা আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমরা আর্গুমেন্ট বলতেই মুখ্য আর্গুমেন্টটাকেই বুঝাই। আমরা মুখ্য আর্গুমেন্ট নির্ণয়ের ফর্মুলাই দেখে আসছি, 4টা চতুর্ভাগে 4 রকম। আর অ্যাকচুয়াল আর্গুমেন্ট, সাধারণ আর্গুমেন্ট অনেকগুলো হইতে পারে, সেটাই যে এই ফর্মুলা দিয়ে তুমি বের করে ফেলতে পারো। মুখ্য আর্গুমেন্টের সাথে 360 ডিগ্রি বা 360-এর গুণিতক যদি যোগ করো, তাহলে কি সাধারণ আর্গুমেন্টগুলো পাইবা। সাধারণ আর্গুমেন্ট অনেকগুলো হইতে পারে, মডুলাস সেম থাকবে, সব জায়গায় মডুলাস সেম থাকবে। মুখ্য আর্গুমেন্ট মানে হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট। হ্যাঁ, যারা ইংলিশ ভার্সন আসো, মুখ্য আর্গুমেন্ট মানে হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট। ওকে, ঠিক আছে। তো আমরা এখন কি করব? অঙ্ক করব। দেখো, প্রশ্ন পড়ো, তুলো। নিম্নের জটিল সংখ্যাগুলোর মডুলাস ও আর্গুমেন্ট বাইর করো। উপরের জিনিস তো লেখার দরকার নাই, তুমি মডুলাস আর আর্গুমেন্ট বাইর করবা। দেখো, এখানে 4টা জটিল সংখ্যা দেওয়া আছে না? এক্স আর ওয়াই, কিন্তু এদের মান কিন্তু আমি চেঞ্জ করি নাই, জাস্ট চিহ্নগুলো চেঞ্জ করে দিছি। 4টা 4 চতুর্ভাগে, তাই না? এটা দেখে তোমার বোঝা উচিত। প্রথম চতুর্ভাগে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এক্স আর ওয়াই এর মান অ্যাকচুয়ালি চেঞ্জ করি নাই, জাস্ট চিহ্ন চেঞ্জ করছি। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা এই জটিল সংখ্যাটার প্রথমটার মডুলাস আর আর্গুমেন্ট বের করার চেষ্টা করি। আমাদের জটিল সংখ্যাটা দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই, তাই না? এইরকম। এগুলো সব ক্যালকুলেটর দিয়ে করা যায়, আগে হাতে শিখো তারপর। তো আমাদের প্রথম কাজ কি? মডুলাসটা বাইর করা। মডুলাস বা মডুলাস অফ জেড এভাবেও লিখতে পারো বা আর দিয়েও লিখতে পারো। সেটা কি হবে? রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস √3 তার স্কোয়ার, তাই না? √3 তার স্কোয়ার। তো যেটা থাকে সেটা হচ্ছে রুট ওভার অফ 1 প্লাস 3 বা রুট ওভার অফ 4, যেটা হচ্ছে 2। মডুলাস বাইর করা শেষ, আর্গুমেন্ট বাইর করব। তো আর্গুমেন্ট বাইর করার জন্য আমাদের প্রথম কাজটা কি? আলফার ভ্যালুটা বাইর করা না? একটু মনে করে দেখো তো, আলফার ভ্যালু কি ছিল? tan ইনভার্স মডুলাস অফ y বাই এক্স। y কত? √3, x কত? 1। তো কত হয় এটা? π/3 না? আর যেহেতু প্রথম চতুর্ভাগ, তুমি কি আমাদের আর্গুমেন্টের ফর্মুলা যেন কি? মুখ্য আর্গুমেন্টের ফর্মুলা থিটার ভ্যালু আলফার সমান। তো থিটা ইকুয়ালস টু আলফা। তুমি কিন্তু এটা লেখার দরকার নেই, তুমি ডিরেক্টলি থিটা ইকুয়ালস টু এটা বসাই দিতে পারো। বুঝছো? আলফার জায়গায় ওই যে tan ইনভার্স মডুলাস অফ y বাই এক্স, ওটা তুমি ডিরেক্টলি বসাই দিতে পারো। বুঝছো? তো থিটার ভ্যালু কত চলে আসলো? π/3। তুমি আলফার ভ্যালু না বের করলে হবে, ডিরেক্টলি থিটা আর আলফা সমান না, তো থিটা ইকুয়ালস টু আলফা লিখে দিবা। আলফার জায়গায় ওই tan ইনভার্স মডুলাস অফ y বাই এক্স। এটা আমি দেখাইছি যাতে ফর্মুলা মনে রাখতে তোমার সুবিধা হয়। বুঝলাম? এখন বাকি সবগুলা তুমি খেয়াল করো, এক্স আর ওয়াই এর পরম মান কিন্তু চেঞ্জ হয় নাই, তাই না? তো সবার মডুলাস সেম হবে না, এটা কি বুঝতে পারতেছো? বাকি সবার মডুলাসও 2 হবে। আর্গুমেন্ট কি? চেঞ্জ হয়ে যাবে। আর্গুমেন্ট বের করা কিন্তু কঠিন কিছু না, একটু বোঝো তো। সবার আলফার ভ্যালু সেম হবে না। আমাদের এখানকার যে জটিল সংখ্যা আছে তাদের সবার আলফার ভ্যালু সেম হবে, কারণ কি? এক্স আর ওয়াই এর পরম মান তো চেঞ্জ হয় নাই, চিহ্ন খালি চেঞ্জ হয়েছে। তো আলফার ভ্যালু সেম। দ্বিতীয়টা সেকেন্ড কোয়াড্রেন্টে, দ্বিতীয়টার মডুলাস কত হবে? 2। আর্গুমেন্ট কত? π মাইনাস আলফা, তার মানে π-π/3। তৃতীয়টার কত হবে? -π প্লাস আলফা, -π প্লাস π/3। আর লাস্টেরটা কি হবে? মাইনাস আলফা। যারা বুঝে নাই আমি বুঝাচ্ছি, আমার বুঝে যাওয়ার কথা। আচ্ছা, এটা তুমি চাইলে দেখো, আমি যেহেতু প্রথম অঙ্ক একটু চিত্র আঁকায় দিই। একদম প্রথমটা আমি একটু চিত্র আঁকায় দিচ্ছি। চিত্র আঁকানো লাগবে না, বাট যেহেতু প্রথম অঙ্ক, তোমাদের বোঝানোর জন্য আমি একটু চিত্র আঁকায় দিই। দেখো, প্রথম জটিল সংখ্যাটা কি? 1 প্লাস √3i না? তার মানে তুমি কি করবা? এক্স অ্যাক্সিস বরাবর 1 ঘর যাবা, আর বাস্তব অক্ষ বরাবর 1 ঘর যাবা, আর কাল্পনিক অক্ষ বরাবর কি কত ঘর গেলা? √3 ঘর গেলা। তাহলে এই হচ্ছে আমাদের জটিল সংখ্যাটা, তাই না? এই হচ্ছে আমাদের জটিল সংখ্যাটা। এটা হচ্ছে 1, এটা হচ্ছে √3। এতটুকু ডিস্টেন্স হচ্ছে 2, আর এটা কত? π/3। এটাই কিন্তু আমাদের আর্গুমেন্ট। চিত্র আঁকানোর দরকার নেই, জাস্ট তোমরা যাতে বুঝতে পারো এই জন্য এটা দেখাইছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার এখানকার বাকি 4টা বের করা কিন্তু বাচ্চাদের কাজ। তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো, তাই না? তুমি যেহেতু আলফার ভ্যালু বের হয়ে গেছে, বাকিগুলোর ক্ষেত্রে আলফার ভ্যালু কিন্তু চেঞ্জ হবে না, কারণ কি? এক্স আর ওয়াই এর পরম মান তো সেম, তাই না? এক্স আর ওয়াই এর পরম মান কিন্তু সেম। তুমি যখন মডুলাস নিবা, এই আলফার ভ্যালু সবার ক্ষেত্রে সেম আসবে। যদি ভ্যালু চেঞ্জ করে দিতাম, এখানে মনে করো -2 দিছি, তখন তোমাকে আলফার ভ্যালুটা আবার ক্যালকুলেট করা লাগতো। এখানে কিন্তু আবার ক্যালকুলেট করার দরকারই নেই। তো 2 নম্বরে বলো তো, 2 নম্বরে আমাদের মডুলাস কত? 2। আর্গুমেন্ট কত? এটা কোন চতুর্ভাগে?
দ্বিতীয় চতুর্ভাগে আর্গুমেন্ট হয় পাই মাইনাস আলফা বা পাই মাইনাস পাই বাই 3, যেটা হয় 2π/3। দ্বিতীয় চতুর্ভাগ গেল। বা তৃতীয় চতুর্ভাগে মডুলাস কত? 2। কারণ √1² -1 আছে, ও বর্গ করলে তো 1 এর সমানই হবে, তাই না? তো বাচ্চারাও বুঝে, তাই না? বলো তো থিটার ভ্যালু কি হবে থার্ড কোয়াড্রেন্টে? তো -π প্লাস আলফা, তো -π প্লাস π/3। এটা ক্যালকুলেট করো তো, ক্যালকুলেটর দিয়েও করা যায়। -π প্লাস π/3, -π প্লাস π/3 যেটা হয় -2π/3। দ্বিতীয় চতুর্ভাগ গেল, তৃতীয় চতুর্ভাগ গেল, এবার লাস্টেরটা তো আরো সহজ, তাই না? জাস্ট নেগেটিভ করে দিবা। লাস্টেরটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে, আমাদের আর এর ভ্যালু কি 2, থিটার ভ্যালু হচ্ছে মাইনাস আলফা বা -π/3। এটা যদি বুঝতে পারো, তুমি যেই পরীক্ষায় দাও না কেন 1 নাম্বার নিশ্চিত করে ফেলছো। অ্যান্সারগুলো এভাবে লিখলেই হবে, বুঝছো? তোমাকে যদি প্রথমটা আমি যেভাবে লিখলাম না, এভাবে লিখলেই হবে। থিটা ইকুয়ালস টু কত? π/3। এগুলো আসলে কতে আসে? সৃজনশীলের কতে আসে বা এমসিকিউতে আসে? এমসিকিউতে আসলে তো অ্যান্সার যেমনি লেখো হবে, আর সৃজনশীলের কতে আসলে জাস্ট এই যে এতটুকু লিখলেই হবে, বুঝছো? জেড ইকুয়ালস টু এইটা, মডুলাস অফ জেড বা আমাদের যে মডুলাস সেটা হচ্ছে এইটা, আর আলফার ভ্যালু বের করবা, থিটার ভ্যালু বের করবা, শেষ। এভাবে লিখলেই হবে, আর কিছু লেখার দরকার নেই। হ্যাঁ, ইজি, একদমই ইজি, বাট কনসেপ্ট বুঝতে আসলে অনেকেরই ঝামেলা হয়। ঠিক আছে, এখন আরেকটু শর্টকাটের দিকে যাচ্ছি। ওকে, তো মডুলাস ও আর্গুমেন্ট আমরা একটু স্পেশাল কেস দেখব। আমরা এখন কিছু স্পেশাল কেস দেখব, সেটা হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা আর বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা, তাদের মডুলাস আর আর্গুমেন্ট কি হবে। আমাদের বাস্তব সংখ্যা আর বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা, তাদের মডুলাস আর আর্গুমেন্ট কি হবে। এটা হচ্ছে আমাদের বাস্তব অক্ষ বা রিয়েল অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমাদের ইমাজিনারি অ্যাক্সিস। আমি IMG দিয়ে বুঝাচ্ছি, ইমাজিনারি অ্যাক্সিস। এখন আমাদের যে বাস্তব সংখ্যাগুলো আছে, তারা বাস্তব অক্ষের উপরে থাকবে, এটা আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি। হয় এদিকে থাকবে অথবা এইদিকে থাকবে, তাই না? এখন যারা এই দিকটায় আছে, মডুলাস কি হবে? বাস্তব সংখ্যার মধ্যে জাস্ট একটা পার্ট থাকে না, এক্স। IY থাকার তো কোনো প্রশ্নই আসে না, যেহেতু বাস্তব, তাই না? তো এর মডুলাস কি হবে? তুমি জাস্ট এক্স এর পরম মানটা নিবা। ধরো একটা বাস্তব সংখ্যা হতে পারে 5, তাই না? এটা ধরো 6, তাদের মডুলাস কত? এটার মডুলাস 5, এটার মডুলাস 6। আর্গুমেন্ট কি হবে? যদি বাস্তব সংখ্যাটা ধনাত্মক হয়, তাহলে তার আর্গুমেন্ট কত? 0, কারণ সে কি ধনাত্মক বাস্তব অক্ষের উপরে আছে, তার আর্গুমেন্ট তো 0ই হবে। এবার বাস্তব সংখ্যাটা যদি নেগেটিভ হয়, চিন্তা করো -5, -6 এরকম হইতেই পারে, সেক্ষেত্রে তার মডুলাস কি হবে? এটার পরম মানটা নিয়ে নিবা। -5 তো না, কারণ দূরত্ব তো মাইনাস হয় না, এই ডিস্টেন্সটা তখন কি 5 হবে। আর আর্গুমেন্ট কি হবে? আর্গুমেন্ট হবে যে এই কোণটা, তাই না? আমাদের আর্গুমেন্টটা হবে এই কোণটা কত? এই কোণটা হচ্ছে পাই। বুঝতে পারলাম? তো আমাদের ঋণাত্মক যে সমস্ত বাস্তব সংখ্যা, ঋণাত্মক যে কোনো বাস্তব সংখ্যার আর্গুমেন্ট হচ্ছে পাই। কমন সেন্স, একদমই কমন সেন্স, মাঝে মাঝে কাজে দেয়। এবার আসি বিশুদ্ধ কাল্পনিক সংখ্যাগুলো কই থাকে? আমাদের কাল্পনিক অক্ষের উপরে থাকে, তাই না? এখন সেগুলো যদি ধনাত্মক হয়, মানে সহগটা যদি ধনাত্মক হয়, জেড ইকুয়ালস টু, তারা দেখতে এরকম হবে, জেড ইকুয়ালস টু IY। একটু নিচে লিখি, তারা দেখতে হবে জেড ইকুয়ালস টু IY, তাই না? এখন Y যদি পজিটিভ হয়, তাহলে তারা উপরের দিকে থাকবে। নেগেটিভ হলে কি নিচের দিকে থাকবে। তাদের মডুলাসের ভ্যালু কি হবে? তুমি y এর পরম মানটা নিবা। ফর এক্সাম্পল, তুমি যদি 3i নাও, এখানটায় হবে ওর মডুলাস কত? 3। এই দূরত্ব 3 হবে না? 2i নিলা, ওর মডুলাস কত? 2। আর্গুমেন্ট কি হবে? যদি উপরের দিকে হয়, তাহলে বুঝতে পারতেছো এই কোণটা হচ্ছে আমাদের তাদের আর্গুমেন্ট, তাই না? বিধিগুটা একটা কোণ হয়ে গেছে, যে এই কোণটা, এটা তার আর্গুমেন্ট। এটা কত? -π/2 না? π/2 না, ক্লকওয়াইজ যেহেতু। বুঝছো?
সবাই কি বুঝলাম? π/2। ওকে, আচ্ছা এখন যদি এইদিকে থাকে তাহলে ধরো কিরকম হবে, -4i -5i, তাদের মডুলাস কত, 4 বা 5। আর্গুমেন্ট কি, ক্লকওয়াইজ নিচ্ছ না, খেয়াল করো যে এই কোনটা নিচ্ছ, বাট সেটা কি ক্লকওয়াইজ, -π/2। তো এই ক্ষেত্রে থিটা হচ্ছে -π/2। এগুলো একদমই কমন সেন্স, তোমাদের সবাই জানার কথা। এরপর আমি জাস্ট একটু ধাক্কা দিয়ে দিলাম, নতুন করে একটু ধাক্কা দিয়ে দিলাম, ঠিক আছে? আনরিয়েল নাম্বার আমাদের রিয়েল লাইফে কি কাজে লাগে, আর একটু বড় হোক তারপর বুঝবা, ঠিক আছে? ভার্সিটিতে উঠো তারপর, এখন না। অনেক কিছুতেই কাজে লাগে রিয়েল লাইফে, যা যা দেখতেছো তোমাদের সামনে, ইলেকট্রিসিটি, এরপর তুমি ফোনে যে ভিডিও দেখতেছো, সব কিছুর মধ্যেই এই কমপ্লেক্স নাম্বার বা ইমাজিনারি নাম্বারের অ্যাপ্লিকেশন আছে। দেখো আমাদের যে বাস্তব সংখ্যা, তারা কি আমাদের রিয়েল অ্যাক্সিস বা বাস্তব অক্ষের উপরে থাকে, তাই না? এই যে এই অক্ষের উপরে থাকবে, তাদের মডুলাস ভ্যালু কি হবে, জাস্ট ওই বাস্তব সংখ্যার পরম মানটা নিবা। আর্গুমেন্ট কি হবে, বাস্তব সংখ্যাটা যদি ধনাত্মক হয় তাহলে সে এইখানটায় থাকবে না, এখানে আর্গুমেন্ট কত, 0। যদি নেগেটিভ হয় তাহলে সে এই সাইডে থাকবে, সে এই সাইডে থাকবে, তার আর্গুমেন্ট কত, পাই, কারণ এই যে এই কোণটা নিচ্ছ। আর যদি বিশুদ্ধ কাল্পনিক হয় তাহলে সে ওয়াই অক্ষের উপরে থাকবে, মানে কাল্পনিক অক্ষের উপরে থাকবে, তাই না? তার সহগটা যদি পজিটিভ হয়, ধনাত্মক হয়, উপরের দিকে থাকবে, তখন তার আর্গুমেন্ট কত, π/2, কারণ অ্যান্টি ক্লকওয়াইজ কি π/2 পরিমাণ যাচ্ছ। আর সে যদি নিচের দিকে থাকে তখন তার আর্গুমেন্ট কত, -π/2, ক্লকওয়াইজ যাচ্ছ। সবাই বুঝলাম? এবার খুবই ইম্পর্টেন্ট একটা কথা বললাম না, 0, এই বেচারা গ্যাঞ্জাম করবেই। 0-র মডুলাসের আর্গুমেন্ট কত বলো তো? 0-র মডুলাসের আর্গুমেন্ট কত? মডুলাস খুবই সহজ, 0-র মডুলাস 0, আর্গুমেন্ট কত? আর্গুমেন্ট কত? 0-র আর্গুমেন্ট 0 ডিগ্রি। 0-র আর্গুমেন্ট অসংজ্ঞায়িত, 0-র আর্গুমেন্ট বের করা যায় না, বুঝছো? 0-র আর্গুমেন্ট বের করা যায় না, অনির্ণয় বলতে পারো, অনির্ণয়, নির্ণয় করা যায় না, ঠিক আছে? এবার বলো তো, এই 4টা করো, করো সবাই করো, আমাকে করে দেখাও এই 4টা। আমি কিছু বলতেছি না, আমি জাস্ট চিত্র আঁকাই দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। তোমরা তাড়াতাড়ি এই কয়টার মডুলাসের আর্গুমেন্ট বের করো। মডুলাস তো সহজ, সবার মডুলাস কত, 5 না? সবার মডুলাস হচ্ছে 5। আর্গুমেন্ট কত হবে 4টার? 5 হচ্ছে এখানটায়, 5i হচ্ছে এখানটায়, -5 হচ্ছে এখানটায়, আর -5i হচ্ছে এখানটায়, ঠিক আছে? সবার মডুলাস 5, সবার মডুলাস কত, 5, সবার মডুলাস হচ্ছে 5। আর্গুমেন্ট চেঞ্জ হবে, প্রথমটার আর্গুমেন্ট কত, 0, প্রথমটার আর্গুমেন্ট হচ্ছে 0। এগুলো নর্মালি রিটেনে আসবে না একদমই, রিটেনে আসলে তুমি ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেখাবা আর কি, ফর্মুলাটা লিখে তারপর অ্যান্সারটা লিখবা। এটার আর্গুমেন্ট কত, π/2, এটার আর্গুমেন্ট কত, পাই, আর এটার আর্গুমেন্ট হচ্ছে -π/2। বুঝলাম তো? হ্যাঁ, 0, 90, 180, -90 আমরা নর্মালি ডিগ্রিতে লিখি না, আমরা বড় হয়ে গেছি না, ডিগ্রিতে আমরা ক্লাস 8-এ 9-10-এ তখন আমরা ডিগ্রিতে লিখতাম কোণ। তুমি যখন কলেজে উঠে গেছো, নর্মালি কোণ আসলে ডিগ্রিতে প্রকাশ করা হয় না, সব সময় রেডিয়ানে প্রকাশ করা হয়, ঠিক আছে? আচ্ছা এখন বলো তো, আমাদের এই যে মডুলাসের আর্গুমেন্টটা আমরা বের করলাম, ফর্মুলাগুলো দেখলাম, তারা আসলে কিসের উপরে ছিল? সবগুলাই কি আদর্শ আকৃতি, আমাদের জটিল সংখ্যার যে আদর্শ আকৃতি x + iy, আমরা কি ফর্মুলা তার উপরে অ্যাপ্লাই করছি না? আমাদের যেই ফর্মুলাগুলো মডুলাসের আর্গুমেন্ট নির্ণয়ের যেই ফর্মুলা, তারা কি এই আকৃতিতে ছিল না? এইটার উপরে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করছি কি, আকৃতিটা এইটা ধরে। এখন জটিল সংখ্যা যদি এই আকৃতিতে না দেওয়া থাকে তখন কি করবা? ধরো একটা জটিল সংখ্যা বিদঘুটে আকৃতিতে দেওয়া আছে, তোমার কাজ কি হবে? প্রথমত এটাকে সিম্পলিফাই করে এই আকৃতিতে নিয়ে আসা, শিখাইছি না গত ক্লাসে, লাস্ট টপিক কিন্তু এটা ছিল। তারপর ফর্মুলা অ্যাপ্লাই করবা, বুঝছো? একটা জটিল সংখ্যা যদি উদ্ভট আকৃতিতে দেওয়া থাকে, তোমার প্রথম কাজ হবে সেটাকে সিম্পলিফাই করে এই আকৃতিতে নিয়ে আসা, তারপর ফর্মুলা অ্যাপ্লাই করবা। সিম্পলিফাই করা শিখছো না বলো তো? আমাদের এই যে জটিল সংখ্যা, এটা তুমি z ধরে নাও,
এখন এটাকে কেমনে যেন সিম্পলিফাই করে, আমাদের নিচের জটিল সংখ্যাটা ভাগাইতে হবে। কেমনে ভাগাবো বলো তো? আমাদের যে হর তার অনুবন্ধী দিয়ে উপরে আর নিচে গুণ করব। আমাদের হরের অনুবন্ধী দিয়ে উপরে আর নিচে গুণ করব, বুঝলাম? তো তুমি যদি গুণ করো তাহলে নিচে কি থাকে বলো তো? 2 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার আই স্কোয়ার, আর উপরে যেটা থাকে সেটা হচ্ছে 5 দুগুণে 10, 5 দুগুণে 10 প্লাস 15i। এটা গত ক্লাসে মনে হয় করাইছিলাম তাই না? মাইনাস 2i সাই মাইনাস 3i স্কোয়ার। তো নিচে কি থাকে বলো তো? 4 প্লাস 9 13, তাই না? 4 প্লাস 9 13, আর উপরে কি থাকে? 10 থেকে দেখো 3i স্কোয়ার, আই স্কোয়ারের ভ্যালু কিন্তু -1, তো যেটা থাকে 10 প্লাস 13i, 10 প্লাস 13i প্লাস 3। তো আলটিমেটলি যেটা পরে থাকে আমাদের যেই জটিল সংখ্যাটা সেটা দাঁড়ায় z ইকুয়ালস টু, তুমি যদি 13 দিয়ে ভাগ করো উপরে কি 13 প্লাস 13i না, আর নিচে হচ্ছে 13, 1 প্লাস i। আমাদের প্রথম স্টেপ শেষ। আমরা কি করছি? আমাদের জটিল সংখ্যাটাকে আদর্শ আকৃতিতে নিয়ে আসছি। এরপরের কাজ তো খুবই সহজ, তুমি জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিবা, ঠিক আছে? তো এই জটিল সংখ্যাটার মডুলাস কি হবে? √(x² + y² বা √2। আর্গুমেন্ট কি হবে? এটা প্রথম চতুর্ভাগে। তো থিটা ইকুয়ালস টু কি আলফা না, বা থিটা ইকুয়ালস টু আলফার ভ্যালুটা তুমি সরাসরি লিখতে পারো tan ইনভার্স মডুলাস অফ 1/1 বা π/4। বুঝতে পারলাম সবাই? 45 বা π/4, ঠিক আছে? তো এটা করো, এটা করো সবাই। আমি তোমাদের সাথে সাথে করি, তোমরা আমারটা দেখবা না কিন্তু, খবরদার। পারছো না? বলো। ডি। হ্যাঁ, আমার আগে পারো নাই, আমার আগে মাত্র 2 জন পারছো। এত স্লো হইলে হবে? হ্যাঁ, স্টুডেন্টরা সব সময় টিচার থেকে ফার্স্ট হওয়া লাগবে। আমরা তো অঙ্ক করি না, প্র্যাকটিসে রাখি না। তোমাদের ব্রেন এখন তুখোর, তোমরা সব সময় একটা কনসেপ্ট বোঝার পরে একটা কোয়েশ্চেন সব সময় টিচারদের আগে করবা, তাই নাহলে কি স্টুডেন্ট হইছ? হ্যাঁ, পরেরটা। হ্যাঁ, 2π ডি নাম্বার। হ্যাঁ, এরপর অনেকগুলো অ্যান্সার আসছে, ঠিক আছে? এরপরটা দেখো, এই জটিল সংখ্যাটার মডুলাসের আর্গুমেন্ট আদর্শ আকৃতিতে নাই, তুমি আদর্শ আকৃতিতে নিয়ে তারপর কি অ্যাপ্লাই করবা। করো, আমার সাথে সাথে করো সবাই। এগুলো নিশ্চয়ই বোঝানোর কিছু নাই এখন, তাই না? আমি যেহেতু অলরেডি বুঝাই দিছি সব কিছু, এগুলো কি আর বোঝানোর কিছু আছে? জাস্ট সলভ করবা এখন, এখন ধরে ধরে জাস্ট সলভ করবা। -1/i আসে, তাই না? -1/i, -1/i মানে কি? -i ইনভার্স না, যার ভ্যালু কি i পড়ে থাকে। এই যে 1/i, এটা মানে i ইনভার্স। i ইনভার্স মানে -i, মাইনাসে কাটা। তো আমাদের অ্যান্সার কি? বি নাম্বারটা। বুঝলাম? বি বি বি, হ্যাঁ, সুন্দর। লাস্ট, মডুলাসের আর্গুমেন্ট সংক্রান্ত লাস্ট অঙ্ক। মডুলাস আর আর্গুমেন্ট সংক্রান্ত লাস্ট অঙ্ক। এই জটিল সংখ্যাটার মডুলাস আর আর্গুমেন্ট বের করো। কোন চতুর্ভাগে? এটা প্রথম চতুর্ভাগে না? তো আমাদের মডুলাস কি হবে? মডুলাস যেই চতুর্ভাগেই হোক, ফর্মুলা তো একটাই, √(x² + y², √25 বা 5, ঠিক আছে? আর আর্গুমেন্ট কি? যেহেতু আমাদের প্রথম চতুর্ভাগে থিটার ভ্যালু কি আলফার সমান, বা তুমি ডিরেক্টলি এটা লিখবা মডুলাস অফ tan ইনভার্স মডুলাস অফ y/x। y এর ভ্যালু কত এখানে? 3, x এর ভ্যালু হচ্ছে 4।
5 আর tan ইনভার্স 3/4। আচ্ছা, এখানে দুইটা অপশনেই আনসার চলে আসছে, টাইপিং মিস্টেক হয়েছে, বুঝছো? এটা আর এটা দুইটা অপশনেই আনসার চলে আসছে, টাইপিং মিস্টেক হয়েছে। ওকে, তো এর মাধ্যমে আমাদের মডুলাস আর আর্গুমেন্ট এই টপিকটা শেষ। হ্যাঁ, এ আর সি আসলে সেম, টাইপিং মিস্টেক হয়েছে। এখন ধরো ডিতে দেওয়া থাকতে পারতো এ অ্যান্ড সি, এরকম হইতে পারতো, টাইপিং মিস্টেক হয়েছে। তো মডুলাস আর আর্গুমেন্ট শেষ হলেও এই টপিকটা আমাদের সামনে যতগুলা টপিক আছে সবগুলাতেই কাজে লাগবে, ঠিক আছে? আমাদের মডুলাস আর আর্গুমেন্ট এই টপিকটা অফিসিয়ালি শেষ, বাট এই জিনিসটা সামনে প্রত্যেকটা জায়গায় কাজে লাগবে। ওকে, আচ্ছা, এখন আমরা পরবর্তী টপিকে যাচ্ছি, জটিল সংখ্যার প্রকাশ। আমাদের এখনকার টপিক হচ্ছে জটিল সংখ্যার প্রকাশ বা পোলার আকৃতি। আচ্ছা, জটিল সংখ্যা প্রকাশের একটা উপায় আমরা দেখছি না, আমাদের জটিল সংখ্যাকে আমরা x প্লাস iy, আমাদের জটিল সংখ্যাকে x প্লাস iy এভাবে আমরা প্রকাশ করতে পারি, তাই না? এভাবে প্রকাশ করা মানে আসলে কি? তুমি বাস্তব অক্ষ বরাবর x পরিমাণ যাবা, তাই তো? বাস্তব অক্ষ বরাবর x পরিমাণ যাবা এবং কাল্পনিক অক্ষ বরাবর y পরিমাণ যাবা। এখন আমি যদি x আর y এর ভ্যালু ফিক্স করে দিই, তাহলে তুমি দুনিয়ায় একটা জটিল সংখ্যাই পাবা না। চিন্তা করো, ধরো আমি তোমাকে x আর y এর ভ্যালু ফিক্স করে দিলাম, আমি বললাম x এর ভ্যালু 1, y এর ভ্যালু 1। এরকম জটিল সংখ্যা দুনিয়ায় একটাই আছে, তাই না? তুমি বাস্তব অক্ষ বরাবর এক ঘর যাবা, কাল্পনিক অক্ষ বরাবর এক ঘর যাবা, তাইলে যে বিন্দুটা পাবা সেটাই কি? এই জটিল সংখ্যাটা। বুঝতে পারলাম? তার মানে এই বিন্দুটা বা এই জটিল সংখ্যাকে আমি x আর y দিয়ে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারতেছি, সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারতেছি বা চিনায় দিতে পারতেছি। তুমি x আর y এর ভ্যালু বলে দিলেই তুমি এই জটিল সংখ্যা বা এই বিন্দুটাকে চিনে যাবা না। তোমার বন্ধু ধরো এখানে দাঁড়ায় আছে, তুমি বললা বাস্তব অক্ষ বরাবর এক ঘর যা, কাল্পনিক অক্ষ বরাবর এক ঘর যা, তাহলে আমার বন্ধুটাকে পাবি। তুমি চিনায় দিছো না ওই বিন্দুর স্থানাঙ্কটাকে বা ওই জটিল সংখ্যাটাকে? এখন অন্য কোনো ভাবে আমি কি এই বিন্দুটাকে চিনাইতে পারি? অন্য কোনো ভাবে আমি কি এই বিন্দুটাকে চিনাইতে পারি? হ্যাঁ, আমি কি বলতে পারি? আমি কি বলতে পারি? মূল বিন্দু থেকে আমি আর দূরত্বে যাব, মূল বিন্দু থেকে আমি আর দূরত্বে যাব। এখন মূল বিন্দু থেকে আর দূরত্বে তো যে কোনো দিকেই যাওয়া যায়, মূল বিন্দু থেকে আর দূরত্বে এদিকে যাওয়া যায়, এদিকে যাওয়া যায়, এদিকে যাওয়া যায়, এদিকে যাওয়া যায়। আমি বললাম ধনাত্মক বাস্তব অক্ষের সাথে থিটা কোণে যাব, মূল বিন্দু থেকে ধনাত্মক বাস্তব অক্ষের দিকে থিটা কোণ করে আমি যাব। কতটুকু যাব? আর পরিমাণ যাব, তাইলে এই বিন্দুটাতে গিয়ে পৌঁছাবো। তার মানে এই যে আর আর থিটা, এই দুইটা জিনিসের মাধ্যমেও তুমি এই বিন্দুটাকে চিনায় দিতে পারো না। বুঝছো আমার কথা? ধরো তুমি এখানে দাঁড়ায় আছো, তোমার একটা বন্ধু এখানে দাঁড়ায় আছে, তুমি তোমার বন্ধুর অবস্থান চিনায় দেওয়ার জন্য, নির্দিষ্টভাবে প্রকাশ করার জন্য তুমি কি বলতে পারো? বাস্তব অক্ষ বরাবর এক ঘর যা বা এক্স ঘর যা, কাল্পনিক অক্ষ বরাবর ওয়াই ঘর যা, তাহলে তুই এই বিন্দুটায় পৌঁছায় যাবি, আমার বন্ধুর অবস্থায় পৌঁছে যাবি। তুমি এটা বলতে পারো। আবার তুমি অন্যভাবেও কিন্তু এটা বলতে পারো যে আমি যেখানে দাঁড়ায় আছি এখান থেকে সরাসরি আর দূরত্বে যাবি বাস্তব অক্ষের সাথে, ধনাত্মক বাস্তব অক্ষের সাথে থিটা কোণ করে। তার মানে এই আর আর থিটার মাধ্যমে একটা জটিল সংখ্যাকে সম্পূর্ণভাবে তুমি প্রকাশ করতে পারো। বুঝলাম তো? এটা বুঝছো? আর আর থিটার মাধ্যমেও কি আমরা একটা জটিল সংখ্যাকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারো। এখন তো আর আর থিটা আর এক্স আর ওয়াই তাদের মধ্যে অবশ্যই সম্পর্ক আছে, কারণ কি ওরা একটা জটিল সংখ্যার বিভিন্ন প্রকাশ, এই তোমাদের বিভিন্ন নামে ডাকে না, তাই তো? ওই একই জিনিসের দুইটা আলাদা নাম, তার মানে তাদের মধ্যে অবশ্যই একটা সম্পর্ক আছে। সম্পর্ক খুব ইজিলি বোঝা যায়, তুমি যদি এই সমকোণী ত্রিভুজটাই চিন্তা করো, এখানে এক্স এর ভ্যালু কি আর কস থিটা সমান না বলো তো? আর ওয়াই এর ভ্যালু কি? আর সাইন থিটার সমান। ভেক্টরে পড়ে আসছো, সরল রেখায় পড়ে আসছো, তাই না? তার মানে আমি এক্স আর ওয়াই কে আর আর থিটা দিয়ে প্রকাশ করলাম। এখন এক্স আর ওয়াই কে তুমি যদি আর আর থিটা দিয়ে এখানে প্রকাশ করো, তাহলে দেখো তো আমাদের জটিল সংখ্যা কেমন দাঁড়াচ্ছে। এক্স এর জায়গায় হচ্ছে আর কস থিটা প্লাস ওয়াই এর জায়গায় হচ্ছে আর সাইন থিটা। তুমি দুইটা থেকে যদি আর কমন নাও, আর কমন নিলে কি থাকে? কস থিটা প্লাস আই সাইন থিটা। এই যে দেখো জটিল সংখ্যাকে আমি আরেকটা আকৃতিতে প্রকাশ করে ফেলছি। প্রথমটায় অজানা রাশি কারা ছিল? এক্স আর ওয়াই।
তুমি এক্স আর ওয়াই জানলেই একটা জটিল সংখ্যা নির্দিষ্ট হয়ে যেত। পরেরটায় অজানা রাশি কারা, আর আর থিটা, আর আর থিটা, আর আর থিটা জানলেই একটা জটিল সংখ্যা নির্দেশ হয়ে যাবে। তো এটা হচ্ছে জটিল সংখ্যার আরেকটা প্রকাশ। এটাকে বলা হয় জটিল সংখ্যার পোলার আকৃতি। এটাকে বলা হয় জটিল সংখ্যার পোলার আকৃতি। কথাটা বুঝছি? এটা হচ্ছে নর্মাল প্রকাশ, এটাকে আয়তাকার আকৃতি বা কার্তেশীয় আকৃতি বলে। আর এটা হচ্ছে ওই একই জটিল সংখ্যার পোলার আকৃতি। এখানে অজানা রাশি কারা কারা, এক্স আর ওয়াই। এখানে অজানা রাশি কি, আর আর থিটা, আর আর থিটা। আর এর পরিচয় কি, মডুলাস। থিটার পরিচয় কি, আর্গুমেন্ট। বুঝতে পারলাম? তো দেখো এখানে অজানা রাশি হচ্ছে আর আর থিটা। তো তুমি এভাবে না লিখে এই আকৃতিটাকে আর অ্যাঙ্গেল দিয়ে থিটা এভাবেও লিখতে পারো। কারণ কজ আর সাইন ওরা ফিক্সড, ওরা এই আকৃতিতে ফিক্সড থাকবে, চেঞ্জ হবে শুধু আর আর থিটা। তো জটিল সংখ্যার পোলার আকৃতি তুমি চাইলে এইভাবেও প্রকাশ করতে পারো। বুঝছি? তো জটিল সংখ্যার পোলার আকৃতিকে এই দুইভাবে আমরা প্রকাশ করতে পারি, যেখানে আর হচ্ছে মডুলাস, থিটা হচ্ছে আর্গুমেন্ট। এই বুঝলাম সবাই? বলো তো বলো তো বলো তো সবাই কি বুঝলাম? একটা জটিল সংখ্যার পোলার আকৃতি আর কার্তেশীয় আকৃতি এই দুইটা আসলে একই জিনিসের দুইটা প্রকাশ। কার্তেশীয় আকৃতিতে এক্স আর ওয়াই থাকে, পোলার আকৃতি কি, আর আর থিটা। আর এর পরিচয় মডুলাস আর থিটার পরিচয় আর্গুমেন্ট। বুঝাতে পারলাম? তো একটা জটিল সংখ্যার মডুলাস আর আর্গুমেন্ট জানলে কি তুমি জটিল সংখ্যাটা জানো। নিচের লেখাটা বুঝো নাই? আচ্ছা এটা বুঝো নাই, আমি বলতেছি, আবার বলতেছি। এটা হচ্ছে কোণ চিহ্ন। এই যে এই চিহ্নটাকে বলা হয় কোণ। দেখো এই যে পোলার আকৃতি, এখানে অজানা রাশি কারা কারা? এই যে পোলার আকৃতি, এখানে অজানা রাশি কিন্তু জাস্ট দুইটা, আর আর থিটা। বাকিগুলা স্কেলেটন, মানে বাকিগুলা হচ্ছে ফর্মুলার জিনিস। ওই বাকি জিনিস সবসময় সেম থাকবে। কস কস থাকবে, একটা জটিল সংখ্যার পোলার আকৃতিতে সবসময় কস থাকবে, থিটার ভ্যালুটা খালি চেঞ্জ হতে পারে। আই এখানে ফিক্সড থাকবে, সাইনও ফিক্সড থাকবে, জাস্ট থিটার ভ্যালুটা চেঞ্জ হতে পারে। তো এখানে অজানা রাশি কারা কারা আছে? জাস্ট আর আর থিটা না? আর আর থিটা জানলেই তো তুমি আকৃতিটা জানো। তো ওই বাকি জিনিসগুলো আসলে অপ্রয়োজনীয়, ওগুলো আমরা জানি। আর থিটা এইভাবে লেখা হয়। এটাকেই তুমি ভাঙায় কি লিখতে পারবা, আর কস থিটা আর সাইন থিটা। বুঝছো? এই যে ফর এক্সাম্পল আমরা একটা জটিল সংখ্যাকে এক্স প্লাস আই ওয়াই এভাবে লিখি না? আমি কিন্তু প্রথম ক্লাসে দেখাইছি। এটাকে এভাবে না লিখে এক্স কমা ওয়াই লিখলেও হয়, কারণ এক্স প্লাস আই ওয়াই ফরম্যাটটা তো আমি জানি। আমাদের অজানা রাশি হচ্ছে জাস্ট এক্স আর ওয়াই। তো এক্স আর ওয়াই জানলেই তুমি এটাকে এই ফরম্যাটে খুব ইজিলি লিখতে পারবা। আর আর থিটা জানলেই তুমি এটাকে এই ফরম্যাটে লিখতে পারবা। বুঝছো? অপ্রয়োজনীয় জিনিস যেহেতু ওগুলা আমি মাথায় রেখে অযথা মানে প্যারা নিচ্ছি না আর কি। এই বুঝলাম এবার? লাস্ট লাইনটা আসলে কিচ্ছু না, আগেরটারই একটু অন্য রূপ। দেখো এখানে অজানা রাশি হচ্ছে আর আর থিটা। আর আর থিটা জানলেই হয়, এজন্য আমরা একটা জটিল সংখ্যাকে আর আর থিটা দিয়ে প্রকাশ করতে পারি, কারণ এই দুইটাই তো অজানা রাশি। এটাকে আমরা চাইলে ওভাবেও প্রকাশ করতে পারি। বুঝতে পারলাম? ফর এক্সাম্পল আমি যদি একটা জটিল সংখ্যা এভাবে লিখি, z ইকুয়ালস টু 2 π/3, এটা মানে হচ্ছে এই জটিল সংখ্যাটার মডুলাস 2, আর্গুমেন্ট π/3। তুমি চাইলে এইভাবে লিখতে পারো, শর্ট ফর্ম, সহজ ফর্ম। আমরা তো অলস, অত ডিটেলসে লিখতে চাই না। তুমি যদি এখন এটাকে বিস্তারিত লেখো, এটা অ্যাকচুয়ালি কি, মডুলাস জানো, তার মানে মডুলাস হচ্ছে আর, থিটার ভ্যালু জানো, আর ইন্টু কস π/3 প্লাস আই সাইন π/3। এটাকে জাস্ট ভাঙায় লিখলাম। বুঝছো? দেখো চেঞ্জ করা হয়েছে যদি শুধু আর আর থিটার ভ্যালুটা চেঞ্জ হয়েছে, বাকি ফরম্যাট কিন্তু সেম। এবার বুঝলাম তো? এই কোণটা দিয়ে বোঝানো হয়েছে এটা হচ্ছে আর্গুমেন্ট, এটা একটা কোণ। এটাও জটিল সংখ্যা প্রকাশের একটা উপায়। আর হচ্ছে মডুলাস, এই কোণটা দিয়ে বোঝায়, এটা হচ্ছে আর্গুমেন্ট। ওকে, আশা করি বোঝা গেছে। এটা নিয়ে অত প্যারা খাও না, আস্তে আস্তে বুঝে যাব, আস্তে আস্তে বুঝে যাব। ওকে, তো পোলার আকৃতি। এখন আমরা কিছু প্রশ্ন সলভ করব। দেখো এটা হচ্ছে কি আমাদের কার্তেশীয় আকৃতি ছিল, এরপরেই কি আমাদের পোলার আকৃতিটা দেওয়া আছে, তাই না? মনে রাখবা একটা জটিল সংখ্যার আকৃতি যখন আমি বলতেছি, এটা তো আমাদের পোলার আকৃতি, তাই না? এখানে অজানা রাশি কারা কারা? অজানা রাশি হচ্ছে শুধু আর আর থিটা। বাকি স্ট্রাকচার কিন্তু সেম। সবগুলা পোলার আকৃতিতে বাকি স্ট্রাকচার সেম থাকবে। বাকি স্ট্রাকচার বলতে কি, এখানে কস থাকবে, মাঝখানে একটা প্লাস চিহ্ন থাকবে, আই থাকবে, সাইন থাকবে। শুধু চেঞ্জ কারা কারা হবে, আর আর থিটা। তুমি আর আর থিটার এক এক রকম ভ্যালুর জন্য এক একটা জটিল সংখ্যা পাবা।
এই কনসেপ্টটা মাথায় নাও। এখন বলো এটা কি হবে, এটার আনসার দাও। ছুটি দেবো একটু পরেই, একটু পরেই। এই জটিল সংখ্যাটার মডুলাসের আর্গুমেন্ট, তুমি জাস্ট ফর্মুলার সাথে কম্পেয়ার করো, বুঝছো? সবকিছু কম্পেয়ার করতে হবে কিন্তু। দেখো আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, তো তুমি যদি কম্পেয়ার করো আমাদের মডুলাস কত, আর থিটা কত, π/4। তো এখান থেকে আমাদের মডুলাস হচ্ছে 2, আর্গুমেন্ট কত, π/4। এটা করো দেখি, এটা দেখি কয়জন পারো। যারা পারো তারা আসলেই খুব ভালো করে আমার মানে কথাগুলো বুঝছো। বলো দেখি এটা কি হবে, দেখি এটা কয়জন পারো, সময় দিচ্ছি। এটা যারা পারবা তারা আসলেই খুব ভালো করে বুঝছো সবগুলা কনসেপ্ট। চারজন অ্যান্সার করছো। অনেক টাইপের অ্যান্সার আসতেছে। কয়েকজন এটা ঠিক আছে, কয়েকজন এটা ভুল হয়েছে। দেখো আমাদের অ্যাকচুয়াল ফরম্যাট কি, আর ইন্টু, দেখো অনেকেই যেটা করছো, আমাদের মডুলাস হচ্ছে আর, আর্গুমেন্ট কত, এই যে কস থিটা আই সাইন থিটা আছে, তাই না? দেখেই তো বোঝা যাচ্ছে আমাদের মডুলাস কত, 2। কজের মধ্যে যেটা আছে এটাই তো থিটা, সাইনের মধ্যে যেটা আছে ওটাও থিটা, তো থিটা কত, π/4, তাই না? হ্যাঁ, এরকম অনেকগুলো অ্যান্সার দেখতে পাচ্ছি, বাট এটা আসলে ভুল। কেন ভুল বলো তো? আমাদের ফরম্যাটের সাথে কি মিলছে? আমি তোমাকে বলছি যে কোনো ফর্মুলা, গণিতের যে কোনো ফর্মুলা তুমি যখন অ্যাপ্লাই করবে অবশ্যই ফরম্যাটের সাথে মিলতে হবে, ফর্মুলার ফরম্যাটের সাথে মিলতে হবে। আমাদের ফর্মুলাটা দেখতে ছিল এরকম, আর ইন্টু কস থিটা, আমাদের ফর্মুলাটা দেখতে ছিল এরকম, আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। আমি তোমাকে বলছি শুধু আর আর থিটা এই দুইজন চেঞ্জ হতে পারবে, বাকি কোনো কিছু চেঞ্জ হওয়া যাবে না। তার মানে কস, মাঝখানের প্লাস, আই সাইন সবগুলা সেম থাকতে হবে। সবগুলা কি সেম আছে? মাঝখানে একটা মাইনাস সাইন চলে আসছে না, বুঝছো? মাঝখানে আমাদের কিন্তু একটা মাইনাস সাইন চলে আসছে, তাই না? বলো তো, আমাদের একটা মাঝখানে মাইনাস সাইন চলে আসছে না? মাইনাস সাইনটা কেমনে সরানো যায়? একটা ওয়ে হচ্ছে আমি সাইনটাকে, সাইনের মধ্যে মাইনাসটা নিয়ে যাব। এই মাইনাসটাকে কিন্তু সাইনের মধ্যে নেওয়া যায়। তো আমি যদি নেওয়ার চেষ্টা করি 2 ইন্টু, এটা লিখলাম না, আচ্ছা এটা লিখি, cos π/4, তারপর এই যে আমি প্লাস লিখে মাইনাসটা কি সাইনের মধ্যে নিয়ে গেছি, কারণ থিটার ভ্যালু তো চেঞ্জ হতে পারবে। এখন এটা কি হইল? এটাও কিন্তু ফর্মুলার সাথে মিলে নাই। প্লাসটা মিলছে কারণ আমাদের কিন্তু এই যে cos থিটা সাইন থিটা দুইজনের মধ্যেই কি একই থিটা থাকতে হবে না? এখানে -π/4 আসলো, এখানে π/4 আসলো, হইল না? তো বাকি সব কিছু মিলছে, একটা মাইনাস হয়ে গেছে, একটা প্লাস হয়ে গেছে। আমাদের হয় দুইটাই মাইনাস হবে না দুইটাই প্লাস হবে। এটাকে কি মাইনাস করা যায়? কজের মধ্যে প্লাস আর মাইনাস কিন্তু সেম, তাই না? ছোট ক্লাসে পড়ে আসছো, কজের মধ্যে আমাদের প্লাস আর মাইনাস কিন্তু সেম। এইবার দেখো আমাদের ফর্মুলার স্ট্রাকচারে গেছে, তাই না? সব কিছু মিলে গেছে, শুধু আর আর থিটার ভ্যালু চেঞ্জ হতে পারবে। তো এখান থেকে আমরা বলতে পারি আমাদের মডুলাস হচ্ছে 2, আর্গুমেন্ট হচ্ছে কত, -π/4। বোঝা গেল? আমাদের মডুলাস হচ্ছে 2। যারা পারো নাই, অনেকেই কিন্তু পারো নাই, আমি দেখলাম অনেকেই পারছো, যেটা বেশ ভালো একটা ব্যাপার। যারা পারো নাই তারা এখন বুঝছো কি ভুল করছো। হ্যাঁ, কজের মধ্যে মাইনাস দিলেই হয়। তোমারটা সবার আগে হয়েছিল, ভালো। হ্যাঁ, সুন্দর সুন্দর সুন্দর। এবার এটা করো দেখি কজন পারো। এটা করো, এইটা করো। আর 4টা অঙ্ক আছে, শেষ। বলো বলো বলো। 2 থিটা, 2 থিটা, 2 থিটা, 90 মাইনাস থিটা, 2 থিটা। যারা 2 থিটা লিখতেছো তোমরা কি কানা?
ফর্মুলার ফরম্যাটটা খেয়াল করবে না? তুমি একটু ফর্মুলার ফরম্যাটটা খেয়াল করো তো, আমাদের ফর্মুলার ফরম্যাট কি ছিল? আমি জানি তোমরা এগুলো ভুল করবে, এই জন্যই তো দিছি। এটা ছিল না ফর্মুলার ফরম্যাট, সাইন আর কস যে উল্টায় দিছি, এটা খেয়াল আছে? হ্যাঁ, হইলো না তো, মিলছে? আই এর সাথে কি সাইন আছে না, আই এর সাথে আমাদের এখানে কি কস হয়ে গেছে, মিললো না তো? তো এই কসটারে সাইন বানাইতে হবে, এই সাইনটারে কস বানাইতে হবে, এবং তাদের মাঝখানে সেম কোণ আনতে হবে। তো কেমনে আনা যায় বলো তো, বলো তো, বলো তো? প্রথম যেই সাইন, এটাকে আমরা লিখতে পারি কস পাই বাই 2 মাইনাস থিটা, তারপর প্লাস আই সাইন পাই বাই 2 মাইনাস থিটা। এবার চোখ খুলছে? হ্যাঁ, এরকম ভুল কিন্তু করা যাবে না, এরকম ভুল কিন্তু করা যাবে না। তো আমাদের মডুলাস কত বলো? আমাদের মডুলাস হচ্ছে 2, আর্গুমেন্ট কত? আর্গুমেন্ট হচ্ছে পাই বাই 2 মাইনাস থিটা। ঠিক আছে, আচ্ছা, তো আমরা পোলার আকৃতি দেখে ফেলছি, তাই না? পোলার আকৃতি দেখে ফেলছি। হ্যাঁ, যাদেরটা হয়েছে খুবই ভালো, খুবই ভালো। যাদেরটা হয় নাই মনোযোগ দিতে হবে, মনোযোগ কই থাকে? হ্যাঁ, আচ্ছা, এখন একটা জটিল সংখ্যার পোলার আকৃতিতে তোমাকে যদি প্রকাশ করতে বলে, একটা জটিল সংখ্যাকে তোমাকে যদি বলে পোলার আকৃতিতে প্রকাশ করতে, তুমি কি করবা? তার মডুলাসের আর্গুমেন্ট বের করবা, তাইলেই কাজ শেষ না? তাই না? একটা জটিল সংখ্যার পোলার আকৃতিতে, একটা জটিল সংখ্যার পোলার আকৃতিতে অজানা রাশি কারা বলো তো? একটা জটিল সংখ্যার পোলার আকৃতিতে অজানা রাশি হচ্ছে আর আর থিটা। আর আর থিটার পরিচয় কি? মডুলাসের আর্গুমেন্ট না? তো তোমাকে একটা জটিল সংখ্যাকে যদি পোলার আকৃতিতে প্রকাশ করতে বলে, তোমার কাজ কি? ওর মডুলাসের আর্গুমেন্ট বের করা, দ্যাটস ইট। প্রথমটা দেখো, এগুলো কতে আসে, কিন্তু এগুলো কতে আসে খেয়াল করো। এটা হচ্ছে আমাদের জটিল সংখ্যাটা জেড, এটার মডুলাস কত? আমাদের মডুলাস অফ জেড বা আর, সেটা হচ্ছে রুট ওভার অফ 1 প্লাস 3, এটা হচ্ছে 2। আর্গুমেন্ট কি হবে? কোন কোয়াড্রেন্টে? এটা দ্বিতীয় চতুর্ভাগে বা সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে আর্গুমেন্ট কি হয়? পাই মাইনাস আলফা। পাই মাইনাস আলফা, আলফার ভ্যালু কি ছিল? ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, তাই না? বুঝছো, আমি আলফার ভ্যালুটা ডিরেক্ট বসাই দিছি কিন্তু এখানে। সেকেন্ড কোয়াড্রেন্টে আর্গুমেন্ট হচ্ছে পাই মাইনাস আলফা, এই যে পাই মাইনাস আলফা, তো পাই মাইনাস পাই বাই 3, যেটা হচ্ছে 2 পাই বাই 3। আর আর থিটা ভ্যালু বের করা শেষ। এবার জাস্ট তুমি কি এই ফরম্যাটে আর আর থিটার ভ্যালু বসাই দিবে। আমাদের আর এর ভ্যালু হচ্ছে 2, আর ইনটু cos 2 পাই বাই 3 প্লাস আই sin 2 পাই বাই 3, এভাবে লিখলেই হবে। আবার সিম্পলিফাই করতে যাও না, এই যে cos 2 পাই বাই 3 এর ভ্যালু যদি বসায় দাও, তাহলে দেখবে এই জিনিসটা চলে আসছে -1। sin 2 পাই বাই 3 এর ভ্যালু বসালে দেখবে এটা চলে আসছে। ওটা লেখার দরকার নেই, ওটা তো আসলে আবার সেম আকৃতিতেই ব্যাক করবে, তুমি জাস্ট এতটুকু লিখে দিলেই হবে। তো একটা জটিল সংখ্যাকে তোমাকে যদি পোলার আকৃতিতে প্রকাশ করতে বলে, তার মানে তোমাকে কি বের করতে বলছে? তার মডুলাস আর আর্গুমেন্ট। মডুলাসটা বাইর করবা, আর্গুমেন্টটা বাইর করবা, আর আর থিটার ভ্যালু এখানটায় বসাই দিবা, দ্যাটস ইট। পরেরটা করো, এই পরেরটা করো, এটা আমি করে দিব না। আর দুইটা অঙ্ক আছে, সহজ সহজ দুইটা অঙ্ক। তোমাদের হোমওয়ার্ক কি দিব? আমি তো সব অঙ্ক করাই দিছি বইয়ের, বুঝতেছি না হোমওয়ার্ক কি দেওয়া যায়। আবার একটু ভাইয়া থিটাটা, ও এই থিটা, আচ্ছা বলতেছি বলতেছি, খেয়াল করো খেয়াল করো, আমি ডিরেক্টলি লিখে দিছি। দেখো এটা আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে না? সেকেন্ড কোয়াড্রেন্টে থিটার ভ্যালু কি ছিল একটু মনে করে দেখো, পাই মাইনাস আলফা না? সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের থিটার ভ্যালু কি পাই মাইনাস আলফা ছিল না? আলফার পরিচয়টা কি ছিল? আমাদের যে আলফাটা ছিল সেটাই কি ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স না? ওই জিনিসটা আমি ডিরেক্ট এখানে বসাইছি যে পাই মাইনাস আলফা। এবার বুঝছো, এক লাইন স্কিপ করছি। তোমরা যখন বড় হবা আর একটু এক্সপার্ট হবা, তখন তোমরাও স্কিপ করতে পারবা, বুঝছো তো? ওই ফর্মুলাটা আমি ডিরেক্ট লিখে দিছি। 2,5 পাই বাই 6। আচ্ছা, মডুলাসের আর্গুমেন্ট বের করতে পারলেই হয়, মডুলাস আর আর্গুমেন্ট বের করতে পারলেই হয়। ঠিক আছে, তাহলে এটার আমি করে দিচ্ছি না কিন্তু,
এটা বাসায় করে নিবা, এটা বাসায় করে নিবা। পরের অঙ্কে যাচ্ছি। দেখো নিচের জটিল একই রকম পোলার আকৃতি প্রকাশ করতে বলছে, তুমি কি করবা? এই বেচারার মডুলাস আর আর্গুমেন্ট বের করবা। এটা হচ্ছে আমাদের জটিল সংখ্যাটা বা জেড, এটা ইকুয়ালস টু -4 মাইনাস থ্রাইস আই। এর মডুলাস কি হবে? √4² + 3²। মাইনাসটা দিলাম না কারণ বর্গই তো করতেছো, বর্গ করলে মাইনাস কি মাইনাস থাকবে, তাই না? আচ্ছা, মডুলাস বের হয়ে গেছে। আর্গুমেন্ট এটা কোন কোয়াড্রেন্টে? থার্ড কোয়াড্রেন্টে, তাই না? থার্ড কোয়াড্রেন্টে আমাদের আর্গুমেন্ট যেন কি হয়? -π প্লাস আলফা, -π প্লাস আলফা। আলফাটা কি ছিল? tan ইনভার্স মডুলাস অফ y/x। y এর ভ্যালু হচ্ছে এখানে -3, x এর ভ্যালু হচ্ছে -4। বুঝছো? -π প্লাস আলফা। আমি আলফাটা ডিরেক্ট লিখছি, তোমরা পরীক্ষায় ডিরেক্টলি লিখো। আর বেশি অসুবিধা হলে আলফা লিখে তারপর আবার সিম্পলিফাই করবে, অসুবিধা নেই, একভাবে লিখলেই হয়। -π প্লাস আলফা। তো যেটা থাকে সেটা হচ্ছে -π প্লাস tan ইনভার্স 3/4। বুঝছো? এখন তো মডুলাস উঠে যাবে কারণ ধনাত্মক হয়ে গেছে না। তো মডুলাস আর আর্গুমেন্ট তুমি বের করে ফেলছো, তোমাকে থিটাটাকে আর সিম্পলিফাই করার দরকার নেই, এতটুকু রাখলেই হবে। tan ইনভার্স 3/4 এটার ভ্যালু তো সুন্দর ভ্যালু আসবে না, তাই না? তুমি বসায় দেখতে পারো, রেডিয়ানে বিদঘুটে একটা ভ্যালু আসবে, এতটুকু রাখলেই হবে, এতটুকু রাখলেই হবে। বা তুমি চাইলে ভাঙ্গায়ও দিতে পারো। বুঝছো? তো আমাদের এইটার এই যে জটিল সংখ্যা তার পোলার আকৃতি হবে r ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, তাই না? r ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। তো আর এর জায়গায় কত বসাবা? আর এর জায়গায় 5 বসাই দিবা। থিটার জায়গায় এই কোণটা তোমাকে বসাইতে হবে কজের মধ্যে। তুমি চাইলে বসাইতে পারো অথবা তুমি এভাবে লিখবা কস থিটা প্লাস আই সাইন থিটা, যেখানে যেখানে থিটা ইকুয়ালস টু -π প্লাস tan ইনভার্স 3/4। এভাবে লিখলেও হবে, বা এই ভ্যালুটা তুমি থিটার জায়গায় বসাই দিবা, তাইলেও হবে, তোমার যেভাবে সুবিধা হয় আর কি। বুঝছো তো? -143.13 ডিগ্রি, হ্যাঁ সেটাও লিখতে পারো, তোমার যেভাবে সুবিধা হয় আর কি। বাট ডিগ্রিতে রাখো না, এটা হচ্ছে কথা। ডিগ্রিতে রাখো না, তোমরা বড় হয়ে গেছো না। ডিগ্রি হচ্ছে বাচ্চাদের ইউনিট। যখন বড় হয়ে যাবা তখন তুমি কি রেডিয়ানে হিসাব করবা সবকিছু, এটা হচ্ছে কনভেনশন। ডিগ্রিতে রাখলে যে তোমার নাম্বার কাইটা দিবে এরকম না, টিচার চাইলে কাইটা দিতে পারে, বাট চেষ্টা করবা ডিগ্রিতে যাতে না থাকে। ভুল না কিন্তু, ডিগ্রিতে লিখলেও ঠিক আছে, বাট আমরা যেহেতু একটু বড় হয়ে গেছি আমরা এখন রেডিয়ান ব্যবহার করি। ঠিক আছে, আজকের লাস্ট অঙ্ক দেখো, এটা কিন্তু বুয়েটে আসছে, 10 নাম্বারের জন্য আসছে। কি বলছে? এই জটিল সংখ্যাকে এই আকারে প্রকাশ করো, পোলার আকৃতিতে প্রকাশ করতে বলছে। মানে কি? তোমাকে মডুলাসের আর্গুমেন্ট বের করতে দিছে না? এটা করতে তোমার কতক্ষণ লাগবে? 2 মিনিট, সর্বোচ্চ 1 মিনিটেই কিন্তু করা যায়। আর ক্যালকুলেটরে জাস্ট এক লাইনে করে ফেলা যায়, জাস্ট 3টা ক্লিক করবা, এটার অ্যান্সার চলে আসবে। পরে ক্যালকুলেটর দিয়ে কেমনে করবো পরে, হ্যাঁ আপাতত শিখো। দেখো এইটাকে এই আকৃতিতে প্রকাশ করো, পারবা না? তোমাকে বেসিক্যালি কি করতে হবে? এই জটিল সংখ্যাকে ফার্স্টে সিম্পলিফাই করে আদর্শ আকৃতিতে আনতে হবে, যেটা তোমরা সবাই পারো এখন, তাই না? বলো, এই জটিল সংখ্যাটাকে তুমি যদি সিম্পলিফাই করে আদর্শ আকৃতিতে আনো, তারপর মডুলাসের আর্গুমেন্ট বের করবা, আর থিটার ভ্যালু কি এখানটায় বসাই দিবা, কাজ শেষ। তো দেখো তো কি হয়, 1 - 3i ইন্টু 1 + 3i। ইলেকট্রিসিটি অনেক ডিস্টার্ব করতেছে। ওয়ান প্লাস 3i। দেখো তাহলে কি হয়, নিচে হচ্ছে 1 - 3² তাই না? আর উপরে হচ্ছে 1 + 3i + 2i + 6i²। তাহলে আমাদের নিচে কত পড়ে থাকে? নিচে হচ্ছে 10, আর উপরে থাকে 1 - 6, যে 6i²। i² ভ্যালু -1, -6 হয়ে যাবে না? 1 - 6 যেটা হয় -5 + 5i। এখন তুমি জাস্ট 10টাকে 2টার নিচে নিয়ে যাও, তাহলে আমাদের z যেটা দাঁড়ায় সেটা হচ্ছে -12 প্লাস i ইন্টু হাফ বা ½ i, যেটা লিখো আর কি।
আদর্শ আকৃতিতে নেওয়া শেষ। এখন তুমি মডুলাস আর আর্গুমেন্ট বাইর করো। আমাদের মডুলাস কি হবে? রুট ওভার অফ হাফ স্কোয়ার প্লাস হাফ স্কোয়ার, মাইনাস হাফ দিতে পারো, এখানে স্কোয়ারই তো করবা। তো রুট ওভার অফ 1/4 প্লাস 1/4, যেটা হয় কত? রুট ওভার অফ হাফ বা 1/√2। থিটার ভ্যালু কি হবে? এটা কোন কোয়াড্রেন্টে বলো তো? এটা আমাদের দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে হলে থিটার ভ্যালু কি হয়? পাই মাইনাস আলফা, তাই না? তো পাই মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y বাই এক্স, মডুলাস অফ y বাই এক্স, হাফ বাই মাইনাস হাফ। তো যেটা থাকে সেটা হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স 1, যেটা হয় পাই মাইনাস পাই বাই 4। তোমাদের এত বিস্তারিত লেখার দরকার নেই আসলে, আস্তে আস্তে বড় হও, সহজে সহজে করতে পারবা। তো আর আর থিটার ভ্যালু পাইছো, এবার জাস্ট এই জিনিসটা ওখানে বসায় দিবা। তো আমাদের জেড বা এই জটিল সংখ্যা ইকুয়ালস টু আর, আর এর ভ্যালু হচ্ছে 1/√2 cos 3π/4, দাঁড়াও cos 3π/4 প্লাস আই sin 3π/4। আজকের পর্বটা খুবই ইম্পর্টেন্ট ছিল, এখান থেকে প্রশ্ন আসবে। আমার বুয়েটের র্যাঙ্ক কত ছিল এগুলো জেনে তোমরা কি করবা? আমার বুয়েটের র্যাঙ্ক ছিল 15। আজকে HW দিব, হ্যাঁ দিব, বাট আমি সবগুলো অঙ্কই আসলে করাই দিছি। তোমরা যেই বইটাই ফলো করো না কেন, ওই বইয়ে দেখবা মডুলাস আর আর্গুমেন্ট নির্ণয় সংক্রান্ত অনেকগুলো অঙ্ক আছে, ওই অঙ্কগুলো করে ফেলবা, তাইলেই হবে। বুঝছো? তোমাদের বইয়ে জটিল সংখ্যার দেখবা মডুলাস আর আর্গুমেন্ট নির্ণয় সংক্রান্ত একটা টাইপ আছে, মডুলাসের আর্গুমেন্ট নির্ণয় করে দিয়ে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, ওইটা করে ফেলবা। আর আমি হোমওয়ার্ক দেওয়ার চেষ্টা করবো, আমার কাছে পুরান এডিশনের বইটা আছে, দেখি আজকে বা কালকে দিয়ে দিব। কয়টা ক্লাস লাগবে? 10টা, টোটাল 10টা ক্লাস লাগবে। তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ হলো। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ঠিক আছে, সবাই কি বুঝছো তো সবকিছু আজকের ক্লাসের? একটু মনোযোগ দিতে হবে, এরপরেও যদি কেউ বুঝো নাই, মানে কেউ যদি না বুঝে থাকো, মনোযোগ দিতে হবে। কিন্তু আমি কিন্তু একদম বেসিক থেকেই পড়াইছি, অ্যান্ড এমন কোনো স্টুডেন্ট থাকার কথা না যে এইগুলা বুঝবে না। ঠিক আছে, তুমি যদি না বুঝে থাকো, তুমি মনোযোগ দাও নাই, মনোযোগটা একটু ভালো করে দিও, তাইলেই হবে। ঠিক আছে, একটু মনোযোগ দিতে হবে আর রেগুলার ক্লাস করতে হবে। এখন আচ্ছা, আমি তোমাদের জাস্ট 2টা সাজেশন দিই। সেটা হচ্ছে, আমার ক্লাস যখন করবা, প্রত্যেকটা ক্লাসের আধা ঘন্টা আগে তুমি খাতা কলম নিয়ে রেডি হয়ে যাবা। আগের 2টা ক্লাসে আমি কি পড়াইছি ওই 2টা একটু দেখবা, রিভিশন দিবা। এরপর আমার ক্লাস শেষে আরও 30 মিনিট একটু টাইম দিবা, এটা হচ্ছে আজকের ক্লাসে যা যা পড়াইছি ওইটা একটু মাথায় নেওয়ার চেষ্টা করবা। তাইলে দেখবা তোমাকে ম্যাথামেটিক্সে কেউ আটকাইতে পারবে না, কেউ আটকাইতে পারবে না। বুঝছো? জাস্ট 2টা কাজ করবা। আমার ক্লাসের 30 মিনিট আগে তুমি খাতা কলম নিয়ে আমি গত ক্লাসে যা যা পড়াইছি, তোমার ক্লাস নোট হতে পারে বা আমার লেকচার শিট, ওটাও দেখতে পারো। ওটা দেখবা, তাহলে যা হবে, তুমি ক্লাসে আমি যা যা পড়াচ্ছি ওটা খুব ভালো করে বুঝতে পারবা। বুঝছো? আগের ক্লাসের সাথে তো রিলেটেড থাকে, যেহেতু একাডেমিক ক্লাস। তুমি যদি আগের ক্লাস ভুলে যাও, তাহলে পরের ক্লাসে বুঝতে একটু অসুবিধা হতেই পারে। আর মাত্র তো সবগুলা কনসেপ্ট মাথায় গেছে, নিজেরা করছো, এখন আবার একটা রিভিউ দিয়ে ফেললে, এই রিক্যাপ, তোমরা আমাকে রিক্যাপ দিতে বলো না, আমাকে রিক্যাপ না দিতে বলে তোমরা একটু রিক্যাপটা নিজেরা দাও। আজকের ক্লাসের রিক্যাপটা একটু নিজেরা নিয়ে নাও, দেখবা সব কিছু মাথায় ঢুকে গেছে, আর ম্যাথামেটিক্স নিয়ে কোনো ভয় থাকবে না। ঠিক আছে, তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।